শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। পড়ালেখার ফেসবুক পেজ থেকে আমি তানভীর স্যার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কে কোত্থেকে আমাকে দেখছো এবং আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও। আজকে আমরা চমৎকার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি, সেটা হচ্ছে এইচএসসি আইসিটির মধ্যে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 20 নাম্বার কনফার্ম করে দেওয়ার জন্য আমি আজকে লাইভে চলে আসছি। যারা যারা এখনো আমাদের সাথে জয়েন নাই দ্রুত জয়েন দিয়ে ফেলো। আমি একটু সব জায়গায় শেয়ার করে দিই। ওকে, একটু কারা কারা জয়েন দিচ্ছ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সবকিছু একটু ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও। ওকে, কে কোত্থেকে জয়েন দিয়েছো আমি জাস্ট 1 মিনিটের মধ্যে একটু জানতে চাই। কে কোত্থেকে জয়েন দিয়েছো সেটা একটু জানাও। আজকে আমরা তোমরা দেখতে পাচ্ছ আইসিটি টেস্ট পেপার সিকিউ সলভ ক্লাস। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটাতে আমি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2টা ক্লিয়ার করব। সো এই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আগামী 1 আওয়ার অথবা 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে যারা থাকবে তাদেরকে ইনশাআল্লাহ চ্যাপ্টার 1 এবং 2 এর মধ্যে যত ধরনের সমস্যা আছে, যত ধরনের বিভিন্ন ধরনের সিকিউ, একটু ট্রিকি টাইপের যে সিকিউ গুলো আছে যেগুলো আসছে, এগুলোকে আমি ইনশাআল্লাহ সলভ করে দিতে পারবো। সো তোমরা একটু বন্ধু বান্ধবীকে মেনশন করে দাও, সবগুলো গ্রুপে শেয়ার করে দাও, যেন সবাই মিলে আমরা একসাথে এই ক্লাসটা করতে পারি, ঠিক আছে? সো তার আগে বলো সবাই কে কোত্থেকে জয়েন দিছে একটু জানাও। আমি একটু সবার সাথে একটু ইন্ট্রোডিউসিং পর্বটা জেনে নিই এবং সবাই একটু দ্রুত শেয়ার করে দাও সব জায়গায়, ঠিক আছে? আমি একটু 1টা মিনিট টাইম নিচ্ছি, আমি শেয়ার করে দিচ্ছি সব জায়গায়। তোমরা একটু ভাইয়া সব জায়গায় শেয়ার করে দাও প্লিজ। শেয়ার করে দিলে যেটা হবে, আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর মধ্যে কার কি সমস্যা আছে সবাই নিয়ে বসে যাও। সবাই খাতা কলম টেস্ট পেপার সবগুলো নিয়ে বসে থাকো এবং কার কোথায় কি সমস্যা আছে সবগুলো আমাকে একটু বলবা। আজকে ইনশাআল্লাহ আমরা সব ধরনের ক্লাসগুলো সব ধরনের সবকিছু সলভ করব, ঠিক আছে? ওকে, জাস্ট 2টা মিনিট টাইম নিব। সবাই আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা? রাফিনা জয়েন দিছে চট্টগ্রাম থেকে, ওয়েলকাম রাফিনা। লাবিব হচ্ছে বগুড়া থেকে, জান্নাত বিনতে কবির হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, রাঙ্গামাটি থেকে হচ্ছে মারমা, রাফিনা, ভেরি গুড। যারা যারা জয়েন দিছে এবং যারা জয়েন দাও নাই সবাই কিন্তু সবার আইডি থেকে শেয়ার করে দাও, সবার আইডি থেকে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। আমরা তোমাকে কথা দিচ্ছি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আজকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর মধ্যে সিকিউ তে যা যা প্রবলেম আছে সবগুলো সলভ করে দিব একেবারে। একইভাবে আমরা চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 সবগুলো আমি ইনশাআল্লাহ সলভ করে দিব। সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার কোনো দরকার নাই। তোমরা যারা যারা জয়েন দাও না দ্রুত জয়েন দিয়ে দাও। মন্নি দেখছে গাজীপুর থেকে, যশোর থেকে দেখছে রাজিন, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আজকের এই চমৎকার ফার্স্ট ক্লাসে। আজকে আমরা সিকিউ লাইভ ক্লাসে, যেটা আমরা গতবার বলেছিলাম যে আজকে আমরা রাইট টাইমে চলে আসবো, ইনশাআল্লাহ আমরা রাইট টাইমে চলে আসছি। তোমাদের কাজ হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া আজকে আমি 1 তারিখ আজকে ক্লাস নিব হচ্ছে তোমার অধ্যায় 1 এবং অধ্যায় 2 এর উপর, এবং আগামীকাল হচ্ছে চ্যাপ্টার 3 এর উপর আমি ক্লাস নিব। একইভাবে আগামী সপ্তাহের 8 এবং 9 তারিখ হচ্ছে চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6। তার মানে এই 4টা ক্লাসের মধ্যে পুরো 6টা অধ্যায় ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? সো সবাইকে কোত্থেকে দেখছো একটু দ্রুত জানাও, দ্রুত কমেন্ট করে দাও, এবং সবাই আশা করছি আমার সাথে আগামী 1 থেকে 2 ঘন্টা আমরা এই ক্লাসটা করব, ঠিক আছে? সো প্রথমে আমরা কথা না বাড়িয়ে আমি তোমাদের তানভীর স্যার, আমি হচ্ছে তানভীর
তোমাদের আইসিটি কোর্স ইনস্ট্রাক্টর। আমি তোমাদেরকে এই টোটাল আইসিটি নিয়ে, যেটা তোমরা 26 ব্যাচে তোমরা পরীক্ষা দিবা, 26 ব্যাচের পরীক্ষার আগ পর্যন্ত আমি এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সব ধরনের সহযোগিতা, সব ধরনের যতগুলো প্রবলেম আছে সবকিছুর আমি ইনশাল্লাহ সলিউশন দিয়ে যাব, ঠিক আছে? ওকে, তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা দিয়েই মূলত আমরা শুরু করব। আমরা একটু সবার সাথে পরিচয় হয়ে নিই, কে কোত্থেকে জয়েন দিচ্ছে সেটা একটু দেখে নিই। ইতিমধ্যে আমাদের সাথে অনেকজন জয়েন দিয়ে ফেলেছে, ভেরি গুড। কারা কারা এখনো দ্রুত জয়েন দিয়ে ফেলো, আমরা শুরু করে যাচ্ছি, আমরা কিন্তু ক্লাস শুরু করতে যাচ্ছি। বরিশাল থেকে দেখছে রিয়াদ, তাফান্নুর দেখছে চট্টগ্রাম থেকে, আদাব আদাব আদাব, অনেকে আদাব দিচ্ছে। শর্মিত, তার মানে আমরা মোটামুটি সব ডিস্ট্রিক্টকে কভার করতে পারছি, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ বরিশাল, কেউ হচ্ছে রংপুর, কেউ হচ্ছে সিলেট, সব জায়গাতে জয়েন দিচ্ছে। কে কোন জায়গা থেকে জয়েন, আচ্ছা শ্বশুর বাড়ি থেকে কেউ জয়েন দিছো? শ্বশুর বাড়ি থেকে তো কেউ জয়েন দেয় না, কারণ হচ্ছে এখন দেখা যায় অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর অনেকে কালকে আমাকে একটা লাইভ ক্লাসে, কালকে আমি একটা ক্লাস করাচ্ছিলাম, ওখানে আমি বলছি কে কোত্থেকে জয়েন দিছে সেটা বলো, একজনে বলছে ভাই আমি শ্বশুর বাড়ি থেকে জয়েন দিছে। এই জিনিসটা আমার খুব মজা লাগছে, বুঝছো? একজনে নাকি শ্বশুর বাড়ি থেকে জয়েন দিছে। ওয়াও, তার মানে আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পরও আমি তোমাদেরকে পড়াই, ইটস এ ভেরি গুড থিঙ্কিং। দিনাজপুর থেকে জয়েন দিছে আরজু, তারপরে হচ্ছে ওয়াহিদা জান্নাত পঞ্চগড় থেকে, ওয়াও 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 ওয়াও, গ্রেট গ্রেট। আমরা গ্রেট একটা ক্লাস করতে যাচ্ছি আজকে, চমৎকার। মানে আমি শুধুমাত্র সিকিউ সলভ ক্লাস করাবো তা না, ওইটার সাথে আদ্যপান্ত যত রিলেটেড যত কিছু আছে, মানে ওই টপিক রিলেটেড যা যা আছে সবকিছু ক্লিয়ার করে দিব আজকে, ঠিক আছে? একদম চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 অনেকে কিন্তু গুরুত্ব দাও না, এটা ঠিক না ভাই। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 গুরুত্ব দাও না কারা, এটা ঠিক না। যখন তুমি চ্যাপ্টার 3 তে নাম্বার সিস্টেমে, লজিক গেটে, এইচটিএমএল এ কিংবা সি প্রোগ্রামে কোথাও আটকাই যাবা, তখন কিন্তু এই চ্যাপ্টার 1 2 এ কিন্তু তোমাকে হেল্প করবে। কারণ এই চ্যাপ্টার 1 2 এর মধ্যে টপিকগুলো একটু জানা থাকলে, একটু ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ভার্চুয়াল রিয়েলিটি, তারপর হচ্ছে তোমার এই জিনিসগুলো জানা থাকলে, তারপর হচ্ছে তোমার কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশন সিস্টেম, উপাদান, মেথড, মোড, মিডিয়া, টপোলজি, ক্লাউড কম্পিউটিং, এগুলো যদি একটু একটু জানা থাকে, তাহলে তোমার যদি কোনো একটা দুর্বোধ্য সি প্রোগ্রাম চলে আসে, পরীক্ষায় যদি অন্য লেভেলের একটা কোয়েশ্চেন চলে আসে, তখন না পারলে তখন কিন্তু তোমার এই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এ কিন্তু তোমাকে হাইলি হেল্প করবে। এবং আমাদের প্রাত্যহিক ডেইলি ইউজের যে প্রযুক্তিগুলো ব্যবহার হয় সেগুলো জানার জন্য, এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে যে বেসিক আইডিয়া সেটা জানার জন্য কিন্তু তোমার এই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 অবশ্যই পড়তে হবে। যারা আমার মতো লক্ষ্মী ছেলে, ভালো ছেলে, তারা কিন্তু এই চ্যাপ্টার 1 এবং 2 পড়ে। তো কমনে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিছি হচ্ছে চ্যাপ্টার 1 2 3 4 5 6 সবগুলো পড়াই ফেলবো। তো আজকে আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর সিকিউ, যত ট্রিকি টাইপের সিকিউ আছে, যত সিকিউ গুলো কঠিন করা আছে, এগুলো নিয়ে আমি কিন্তু ডিটেইলসে আলোচনা করব, এবং আজকে কিন্তু এগুলো শেষ করে দিব, ঠিক আছে? ওকে, কারা কারা, অনেকেই জয়েন দিছে, ওয়াও ওয়াও। আচ্ছা 100 হবে না, এটা মাত্র 67 জন আমি দেখতে পাচ্ছি, এটা তো 100 হলে খুব ভালো হয়, 100 হলে আমরা একটা ধুমায় ক্লাস নিতাম। কাদের মন্ডল স্যার কি নতুন? নো 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 নো, আমি একদম অনেক পুরাতন, 10 ইয়ার্স জার্নি ইন মাই আইসিটি জার্নি, আমি ক্লাস নিচ্ছি টিল 10 ইয়ার্স, মানে সিন্স 2014 থেকে আমি আইসিটি ক্লাসটা নিচ্ছি, 2013 সালে কিন্তু আইসিটি আসছে, তাই তো? ওকে 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 ওকে, এবং আমার বিভিন্ন গ্রুপে যারা আছো আমি আপনাদের, ওকে ভেরি গুড। জিরো থেকে হিরো, আমাদের আজকেও জিরো থেকে হিরো বানিয়ে দিব। এই যারা কমার্সের স্টুডেন্ট, যারা আর্টসের স্টুডেন্ট, এবং অনেকেই ভয় পাও আইসিটিটাকে, কারা কারা ভয় পাও আইসিটিকে, তাদেরকে আমি আজকে একদম ক্লিন করে দিব, বুঝতে পারছি? মানে আইসিটিতে কোনো ধরনের ভয় পাওয়া যায় না, আইসিটিতে টেনশন মেডিসিন, টেনশন কমানোর একমাত্র মেডিসিন হচ্ছে তোমাদের তানভীর স্যার। আজকে তানভীর স্যারে তোমাদের এই তোমাদের যে সিকিউ সলভ ক্লাস আছে, এবং যে আগামীতে র‍্যাপিড ব্যাচ থেকে শুরু করে যতগুলো ব্যাচে হবে সবগুলোর ক্লাস আমি নিব, এবং সবগুলোকে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সব ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এবং আইসিটি কিন্তু গতবার অনেকে ফেল করে বসে আছে, বুঝছো? সো এইবারে কিন্তু আমি খুব সিরিয়াস, এবার আইসিটিতে কারা কারা ফেল করে আমি দেখবো, সবাইকে 90 প্লাস পেতে হবে, এবং 90 প্লাস পাওয়ার জন্য যত ট্রিক্স আছে, যত টেকনিক আছে, সবগুলো কিন্তু আমি দেখাই দিব। সো আমরা শুরু করতে যাচ্ছি, আজকে প্রথম অধ্যায়ের সৈয়দপুর দেখতে দেখছে, ও লাবিব বলছে 3 4 5, অবশ্যই ভাইয়া 3 4 5 তো অবশ্যই পড়াবো, আমি হচ্ছে শুরু থেকে শুরু করতেছি, 1 2 3 4 5 6 সব পড়াবো। ওকে, পটুয়াখালী বাউফল, ওয়াও ওয়াও ওয়াও, এই 100 করো না, 100 হলে না আমরা দ্রুত ক্লাসে চলে যাই, একটু দ্রুত সবাই একটু শেয়ার করতেছে না মনে হয়, হ্যাঁ সবাই শেয়ার করে দাও, ঠিক আছে?
ক্লিন করলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফাহমিদা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তোমরা কারা কারা কি বলছো একটু জেনে নি, তারপরে হেলিকপ্টার মিলন আসছে, দেখ সাই মাসুদ কি উল্টা পাল্টা কথা বলো। আচ্ছা হেলিকপ্টার মিলন না, রকেট তানভীর, রকেট তানভীর আসছে, ঠিক আছে। ওকে ওকে, নাও উই আর গোয়িং টু চ্যাপ্টার 1। ওকে ভাই, এটা দিয়ে শুরু করি। এটা শুরু করার আগে ভাইয়া একটা কথা বলি, সেটা হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 যাই করো না কেন, তোমার কিন্তু একটা বেসিক লাগবে, যেহেতু আমরা এটা বোর্ড কোয়েশ্চেন সলভ করাচ্ছি, ঠিক আছে। সো এই চ্যাপ্টারের বেসিক গুলা কি কি? চ্যাপ্টার 1 বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত, ঠিক আছে। এইটার মানে আমরা গ্লোবাল ভিলেজ নিয়ে কথা বলছি বা বিশ্বগ্রাম নিয়ে কথা বলছি, ঠিক আছে। এইটার বেসিক হচ্ছে, এটা তোমার বিশ্বগ্রাম সম্পর্কে জানতে হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। তারপরে বিশ্বগ্রামের যে উপাদানগুলো আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, কানেক্টিভিটি, এগুলো একটু জানতে হবে। বায়োমেট্রিক্স সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তারপর বায়োমেট্রিক্সের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, যে হ্যান্ড জিওমেট্রি, আইরিস রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, ঠিক আছে, সিগনেচার ভেরিফিকেশন, এগুলো একটু আইডিয়া থাকতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। ন্যানো টেকনোলজি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ক্রায়োসার্জারি, এইগুলো সম্পর্কে আইডিয়া থাকলে চ্যাপ্টার 1 ইজ ভেরি ভেরি ইজি। সো আমি মনে করছি তোমরা আসলে চ্যাপ্টার 1 এত বছর ধরে পড়ছো, অনেকেই পড়ছো। সো আমরা চ্যাপ্টার 1 এর আজকে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা সেটা দিয়ে ক্লিয়ার করব। তার আগে আমাকে বলো ভাইয়া, যে এই প্রশ্নটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এটা একটু দেখো। ওকে, অনেকে বলছে হ্যালো 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 হ্যালো। আচ্ছা, সবার সাথে কথা বললে হচ্ছে আসলে ক্লাস করতে পারবো না, আমরা ক্লাসে শুরু করে দিই। আমি চাচ্ছিলাম 100 করার জন্য, 100 হচ্ছে ভিউজ হলে আমরা মোটামুটি সবাই একসাথে ক্লাসটা করতে পারবো, এটার জন্য আমরা শুরু করতে চাইছিলাম। ভেরি গুড। মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক, ঠিক আছে। তিনি এবং তার দল পার্পল কালার, পার্পল কালার হচ্ছে বেগুনি রং আর কি, ঠিক আছে, বেগুনি রং। পার্পল হচ্ছে আমাদের মেয়েদের মনে হয় ফেভারিট কালার। কার কোন ফেভারিট কালার একটু জানাতে পারো? আমি যতটুকু জানি মেয়েদের ফেভারিট কালার হচ্ছে পার্পল। এর উপসিদান, ধানের একটা জাতের নাম হচ্ছে উপসিদান, আবিষ্কার করেন মিস্টার রফিক। মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিলেই দরজাটা না খুলে অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়, ঠিক আছে। ভাইয়া এখানে আমি কয়েকটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে উদ্দীপক, আই মিন স্টেটমেন্ট, এটা ভালো করে বুঝতে হবে। উদ্দীপকটা আমি বুঝতে পারলেই উদ্দীপকে কি বলছে এটা অনুযায়ী আমার সেন্স কাজ করবে, এক্স্যাক্টলি প্রশ্ন কি হতে পারে। এটা কি বায়োমেট্রিক্স হবে, এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে, এটা কি ভার্চুয়াল রিয়েলিটি হবে, এটা কি ন্যানো টেকনোলজি হবে, এটা কি ক্রায়োসার্জারি হবে। এইটা জিসটা বলে দিবে হচ্ছে তোমার উদ্দীপক দেখলে, ঠিক আছে। উদ্দীপক যখন তুমি দেখবা, উদ্দীপক মানে বুঝলেই হচ্ছে প্রশ্ন 50 to 80% হচ্ছে ক্লিয়ার। মেইন হচ্ছে স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট, উদ্দীপক বুঝতে হবে। প্রথমে হচ্ছে মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক, ভেরি গুড। তিনি এবং তার দল পার্পল কালার বেগুনি রঙের উপসিদান আবিষ্কার করেন। মানে তিনি এবং তার দলকে, মিস্টার রফিক এবং তার দল যিনি গবেষক ছিলেন, তিনি উপসিদানটা আবিষ্কার করেন, ঠিক আছে। এটা একটা বিষয় গেল। আবিষ্কার, ধান আবিষ্কার করেন, এগুলো হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। কৃষি ক্ষেত্রে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রভাব, এটা নিশ্চয়ই তোমরা পড়ছো, এটাতে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে পরের গল্পটা হচ্ছে মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিলেই, মানে দরজাতে হাত দিছে, অ্যালার্ম বেজে উঠছে। তার মানে সে অনুপ্রবেশ করতেছে, মানে দরজাতে ঢোকার জন্য এটা নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া ওই রুমে কেউ প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে বায়োমেট্রিক্স দিয়ে এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখো, কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই দরজাটা খুলে যায়, কিন্তু মিস্টার রফিকের বন্ধু শফিক দাঁড়াইছে, দরজা খুলতেছে না। তার মানে এটা বায়োমেট্রিক্স রিলেটেড কোনো কিছু আছে। তার মানে এটা বায়োমেট্রিক্স এর কোন ধাপ হতে পারে? এটা হচ্ছে আইরিস রেটিনা। প্রশ্ন কি হচ্ছে? প্রশ্ন হচ্ছে, এটা ঢাকা বোর্ড 2025 আসছে ভাইয়া, এটা ঢাকা বোর্ড 2025 আসছে আর কি। ওকে, দেখো প্রথমটা হচ্ছে ই লার্নিং কি? ই লার্নিং, ই কমার্স, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ই রিলেটেড যত কিছু আছে, এগুলো হচ্ছে নেটওয়ার্কিং এর মাধ্যমে ওই কাজটা সম্পাদন করাকে বোঝায়। এখানে ই লার্নিং মানে বোঝানো হচ্ছে, যেমন আমি যে পড়াচ্ছি, এটা ওয়ান কাইন্ড অফ ই লার্নিং, ইলেকট্রনিক লার্নিং, ঠিক আছে। ইন্টারনেট বা ওয়েব বা নেটওয়ার্ক ব্যবহার করে যখন আমরা দূরবর্তী জায়গায় থেকেও যখন আমরা ঘরে বসেই পড়াশোনা করতে পারি, ইলেকট্রনিক মাধ্যম বা মিডিয়া বা নেটওয়ার্ক ব্যবহার করে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি? ই লার্নিং, ঠিক আছে।
ওকে, ইয়েস ইয়েস। আচ্ছা, আমি বলার আগে তো এখানে অনেকেই বলে ফেলতেছে এটা হচ্ছে বায়োমেট্রিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এই জিনিসটা যেমন দেখো, বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা সবাই জানি কোনটা কি হবে, এক্স্যাক্টলি আমার বের করতে হবে। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তুমি এটা কি হবে, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমি কিন্তু জানি, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় কোনো প্রাণীর জিনোমকে তার চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেওয়ার পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ঠিক আছে, এটা কোথায়, এটা হচ্ছে ডিএনএর একটা স্থানান্তর। ঠিক আছে, এটা হচ্ছে আগে যেখানে একটা জমিতে 50 মণ ধান উৎপন্ন হতো, এটা হচ্ছে বিজ্ঞানের বা প্রযুক্তির এমন একটি শাখা যেটা ইউজ করার মাধ্যমে এবং ডিএনএ স্থানান্তর করার মাধ্যমে একটা জায়গায় অনেকগুলো ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। ঠিক আছে, অনেকগুলো উৎপাদন, যেখানে আগে 50 মণ উৎপন্ন হতো সেখানে এখন 5000 মণ উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমার বের করতে হবে, বা এখানে কোন প্রশ্নটা বসছে এটা বের করতে হবে। ওটা বের করতে পারলে আমি মনের মাধ্যমে মিশিয়ে লিখতে পারবো। বুঝতে পারছি? তাহলে ই লার্নিং আমি বুঝছি প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান সম্ভব। প্রযুক্তি ব্যবহার করে রোগাক্রান্ত কোষ, রোগাক্রান্ত মানে হচ্ছে যে কোষগুলো হচ্ছে মানে রোগে আক্রান্ত কোষ আর কি। তো এটা হচ্ছে কি করতে চিকিৎসা সম্ভব, এটা কি হতে পারে একটু বলো তো, রোগাক্রান্ত কোষে এটা কি হতে পারে দেখি, কারা কারা এটা পারো। ভাইয়া 2 নম্বর, প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান সম্ভব, এটা কি হতে পারে শুধু একটু করে দেখবো, এরপর আমি ফার্স্ট যাব। ঠিক আছে, একটু করে কটটুক পারে আমি দেখি। দেখতে দেখতে 5 জনের কমেন্ট করতেছে, 100 জন। ওয়াও, ওকে ওকে ওকে। ইয়েস, ওকে। এটা এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ন্যানো ক্রায়োসার্জারি। এটা হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি হচ্ছে শীতল উপায়ে শরীরের বা ত্বকের অস্বাভাবিক টিস্যুগুলো ধ্বংস করার উপায়কে ক্রায়োসার্জারি বলে। এটা আমরা পড়ছিলাম না? শরীরের বা ত্বকের বা কোনো কোষের যে অস্বাভাবিক টিস্যু, এগুলোকে বরফ পিণ্ডের মাধ্যমে গলিয়ে ধ্বংস করার উপায়কে বলা হচ্ছে ক্রায়োসার্জারি। তাহলে এই যে 2 নম্বর প্রশ্ন, এই 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি প্রযুক্তি। এটা কোন প্রযুক্তি? এটা হচ্ছে ক্রায়োসার্জারি। এটা ব্যবহার করে হচ্ছে তোমার কোষে চিকিৎসা প্রদান সম্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে যেগুলো রোগাক্রান্ত কোষ সেগুলো আমরা বরফ পিণ্ডের মাধ্যমে এগুলোকে রোগাক্রান্ত কোষগুলোকে আমরা আবার নতুন করে জীবিত করার চেষ্টা করি। জীবিত করার মাধ্যমে এই কোষগুলো যখন ভালো হয়ে ওঠে বা অস্বাভাবিক কোষগুলো যখন ধ্বংস করে নতুন কোষ উৎপাদনের জন্য এটা কি হয়, নতুন কোষ উৎপাদনের জন্য এটা সুযোগ হয়। সুযোগ হওয়ার পরে আমরা কোষগুলো যখন বা সেলগুলো যখন ভালো হয়ে যায় তখন আমরা কি করতে পারি, আবার এটা কি বলছে, রোগাক্রান্ত কোষে চিকিৎসা প্রদান সম্ভব। তাহলে এই রোগাক্রান্ত কোষে ক্রায়োসার্জারি যে এটা আছে সেটা, সেই চিকিৎসাটা আমরা দিতে পারি এবং কোষগুলোকে পুনরায় পুনরুজ্জীবিত করার মাধ্যমে আমরা নতুন ভাবে ফসলগুলো ভালোভাবে পেতে পারি। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে ন্যানো ক্রায়োসার্জারি। হ্যাঁ, এরপরে হচ্ছে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেলেও শফিক হাত দিলেও দরজা খুললো না কেন, ব্যাখ্যা করো। ভেরি সিম্পল, এটা হচ্ছে একটা বায়োমেট্রিক্স পদ্ধতি। বায়োমেট্রিক্স এর অনেক পদ্ধতির মধ্যে এটাকে বলা হচ্ছে আইরিস এন্ড রেটিনা। শফিক সাহেবের যে ডেটা, চোখের যে রেটিনা বা আইরিস, এইটার ডেটাটা হচ্ছে তার কম্পিউটারে বা এটা সংরক্ষণ করা নাই। তার মানে তিনি চাইলে এটা ঢুকতে পারবে না। যার সংরক্ষণ করা আছে চোখের ডেটাটা, তিনি একমাত্র অনুমোদিত ব্যক্তি, তিনি দাঁড়ালেই হচ্ছে দরজাটা খুলে যাবে। নট অনলি শফিক সাহেব, শফিক যে কোনো কেউ ওখানে দাঁড়ালে এটা কখনো খুলবে না। কিন্তু শফিক সাহেব, রফিক সাহেব দাঁড়ালে খুলে যাবে, কারণ রফিক সাহেব একমাত্র অনুমোদিত ব্যক্তি, যিনি ওই ল্যাবের পাশে সামনে দাঁড়ালেই এটা খুলে যাবে। তার মানে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না। আচ্ছা, ধরো মোবাইল ফোন, এই মোবাইল ফোনটাতে তুমি ফেস রিকগনিশন দিছো, পাসওয়ার্ড দিছো। এখন তোমার মোবাইল ফোনে যদি আমি হা করে তাকায় থাকি, এটা খুলবে? এটা তো কখনো খুলবে না। এটা কেন খুলবে? কারণ এটা তো আমার কি নাই, অনুমোদন নাই। কিন্তু তোমারটা তো, তোমার ডাটাটা আগে তুমি নিয়ে এই এটাতে ফেসটা নিয়েই হচ্ছে এটা কি দিছো, পাসওয়ার্ডটা দিছো। তাহলে তোমার ফেস দেখলে এটা খুলে যাবে, আমার ফেস দেখলে এটা খুলবে? এটা কখনো খুলবে না। তার মানে এটা হচ্ছে শফিক সাহেবের অনুমোদন ছিল না, অনুমতি ছিল না, ওনার ডাটাটা সংরক্ষণ করা ছিল না, এই জন্য এটা খুলে নাই। রফিক সাহেবেরটা খুলে গেছে কারণ ওনার অনুমোদন ছিল সেজন্যই। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে উপসিধান আবিষ্কারের প্রযুক্তিটি কাজ করার পদ্ধতি বর্ণনা করো এবং প্রযুক্তিতে কৃষিক্ষেত্রে কি কি অবদান রাখছে তা উল্লেখ করো। তাহলে উপসিধান আবিষ্কারের প্রযুক্তি হচ্ছে কোন প্রযুক্তি, দ্রুত বলো। উপসিধানের প্রযুক্তি কোন প্রযুক্তি, দ্রুত বলো। ওয়াও 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 ওয়াও, আমাদের শিপন স্যার কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে 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 ওকে, ভেরি গুড। এটা কোন প্রযুক্তি একটু বলতে পারবা? এটা কোন প্রযুক্তি বলো তো? বলতে হবে, এটা কোন প্রযুক্তি বলতে হবে। সেটা হচ্ছে
জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? এখানে অনেকেই কমেন্ট করছে, এটা এটা একটু দ্রুত বলতে হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ওকে, তোমরা একটু দ্রুত বলো। তাসনিয়া স্যার, হ্যাঁ বলো। ওকে, তাহলে এখন আমরা মেইন কাজটা হচ্ছে, ভেরি গুড ইফতেখার আঞ্জুম, ভেরি গুড আনসার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেকে আনসার দিয়েছে, ভেরি গুড, ইউ আর ব্রিলিয়ান্ট, ইউ আর লুক ব্রিলিয়ান্ট। আচ্ছা, এটা হচ্ছে ভাই জেনেটিক, এই জিনিসটাই বের করতে হবে। এখন তুমি যদি উপসিদান আবিষ্কারের প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং না বলে যদি ভার্চুয়াল রিয়েলিটি বলো, এটা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং না বলে যদি রোবোটিক্স বলো, তাহলে পুরোটাই ভুল। একটা কথা মনে রাখবা ভাইয়া, বানাই লিখলে নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু সবসময় ভালো কথা না, বা এটা কিন্তু সবসময় যৌক্তিকতা না। বানাই লিখবা, বাট পয়েন্টে হিট করতে হবে, অ্যাটলিস্ট পয়েন্টে বা আশেপাশে হলে যেতে হবে। তোমাকে ধরো বলছে বিশ্বগ্রাম কি, হ্যাঁ, তোমাকে যদি বলা হচ্ছে তোমার বাবার নাম কি, তুমি যদি বলো যে আমার দাদার নাম এটা, তোমাকে বলা হচ্ছে তোমার বাবার নাম কি, তুমি বলো যে আমার আঙ্কেলের নাম এটা, তুমি বলো যে তোমার বাবার নাম কি, ভাই স্যার আমার শ্বশুরের নাম এটা, এটা হবে? এটা কখনো হবে না। তোমার এক্স্যাক্টলি যার নাম জিজ্ঞেস করছে সেটা আনসার দিলে হবে। এখন তোমার বাবার নাম জিজ্ঞেস করছে, তুমি লিখতেছো শ্বশুরের নাম, আঙ্কেলের নাম, চাচার নাম, মামার নাম, এগুলো লিখে পেজটা পুরাই ফেলছো। পেজটা ফুরায়ে বাসায় এসে ড্যান্স দিচ্ছ, যে ভাইয়া আমি তো আজকে উড়াই ফেলছি, বানাই লিখছি, অনেক কিছু করছি, নিজেকে অনেক কিছু মনে করতেছো, ঠিক আছে? মানে একটা মাইকেল টাইপের ভাব চলে আসছে, এটা কিন্তু হবে না। নো, দিন শেষে ইউ আর জিরো। কিন্তু ধরো পরীক্ষা আসছে 20, তুমি যদি তোমার বাবার নামটা এক লাইনে লিখে দাও, স্যারের মনটা শান্তি হবে এবং তিনি নাম্বার দিয়ে দিবে। ফর এক্সাম্পল, পরীক্ষা আসছে বিশ্বগ্রাম কি বা গ্লোবাল ভিলেজ কি। এখন তুমি বলছো যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্বগ্রাম অনেক গুরুত্বপূর্ণ, ভেরি গুড। বিশ্বগ্রামের গুরুত্ব অনস্বীকার্য, ভেরি গুড। বিশ্বগ্রাম ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, গুড। কিন্তু বিশ্বগ্রামটা কি? বিশ্বগ্রামটা তো আসে নাই। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে। তোমাকে বলা হয়েছে এটা, তুমি এই লাইনটা অনেকেই লিখছে, সুন্দর করে নাম্বার পেয়ে গেছে, কিন্তু তুমি সারাদিন পেজ লিখলে এটা হবে না ভাই। মানে সোজা কথা হচ্ছে, বেশি পড়ার দরকার নাই, যা পড়বা মেইন জিনিসটা, জিসটা কি বুঝবা, এসেন্সটা, সারমর্মটা, সারাংশটা বুঝে যাবা, এটা কি বলছে এটা সহজে বুঝে যাবা, ঠিক আছে? তো এখান থেকে আমরা বের করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ইচ্ছে মতো আমরা লিখতে পারবো, কারণ এটা আমরা পড়ছি। তো এখানে মেইন আইসিটিতে একটা ট্রিকি কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেনটাও তোমার বানাতে হবে অনেক সময়, এটা আমি সি প্রোগ্রাম, এইচটিএমএল চ্যাপ্টার 3 এগুলোতে দেখাবো। কিন্তু কোয়েশ্চেনও তোমার বানাতে হবে, আবার আনসারও তোমার করতে হবে, ঠিক আছে? এখন দেখো, উপসিদান আবিষ্কারের প্রযুক্তি, এটা হচ্ছে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা বের করতে পারলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ইচ্ছা মতো সুন্দর করে লিখতে পারবা। বুঝতে পারছি? ওকে, দিস ইজ অল অ্যাবাউট ঢাকা বোর্ড 2025। আমরা এখন এর পরের ক্লাসে, এর পরের ইয়াতে যাবো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025। তোমরা একটু বুঝছো কিনা আমাকে জানাবা, এরপরে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 দেখবো, ঠিক আছে? ওকে, চট্টগ্রাম বোর্ড 2025 দেখবো। যারা যারা শেয়ার করো না, শেয়ার করে দাও। এই সেলফিশগিরি একদম করবে না, শেয়ার করে দিবা, গ্রুপে শেয়ার করে দিবা, সবাইকে ছড়াই দিবা, নিজেও শিখবা, আরেকজনকেও শিখাবা। এটাই হচ্ছে আমাদের আইডিয়োলজি হওয়া উচিত, ঠিক আছে? ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওয়াও ওয়াও, এখানে সব ব্রিলিয়ান্ট মনে হয়, সবগুলো স্টুডেন্ট ব্রিলিয়ান্ট। স্যার ফার্স্ট এন্ড সেকেন্ড, সেকেন্ডটা আজকে ক্লাস হবে? ইয়েস, সেকেন্ডটা করাবো, সেকেন্ডটা এখনই করাবো, একটু পরে করাবো। আমি চ্যাপ্টার 1টা একটু দেখি, একটু শেষ করি, এরপরে আমরা হচ্ছে চ্যাপ্টার 2 তে যাবো, ঠিক আছে? ভাইয়া চট্টগ্রাম বোর্ড 2025 বলছে আইসিটি ক্লাসে শিক্ষক টেলিভিশন, মোবাইল, রেডিও সহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানকালে, ক্ষুদ্র আকার ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানকালে বলেন এসবই সম্ভব হচ্ছে আইসিটি সাম্প্রতিক প্রবণতায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তির কারণে। ভাই বিশেষ প্রযুক্তিটা কি? আবার বলছি, প্রথম লাইনটা, আইসিটি ক্লাসে শিক্ষক টেলিভিশন, মোবাইল, রেডিও সহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার, ক্ষুদ্র আকার একটা ক্লু দিছে কিন্তু, তাহলে তোমার বোঝা দরকার। ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানকালে বললেন এসবই সম্ভব হচ্ছে আইসিটি সাম্প্রতিক প্রবণতায় ব্যবহৃত একটি বিশেষ প্রযুক্তি। হোয়াট ইজ দ্য স্পেশাল টেকনোলজি? দ্রুত বলো, স্পেশাল টেকনোলজি, বিশেষ প্রযুক্তি কি? আমি পরের লাইনে গেলাম না, কিন্তু প্রথম লাইনে তুমি আনসার দিয়ে ফেলতে হবে। এখানে কি আসবে, ক খ গ ঘ এগুলো তুমি আগেই বলতে পারবা, উদ্দীপক দেখেই বলতে পারবা এটার আনসার কি হবে, ঠিক আছে? বিশেষ প্রযুক্তি কি? ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ আঞ্জুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই বলছে ক্লিয়ার। স্যার ঢাকা বোর্ড বুঝতে পারছি, ওয়া, ঢাকা থেকে আমরা চট্টগ্রাম চলে আসছি, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আজকে শুধু তোমাদেরকে নিয়ে ঘুরবো, আজকে তোমাদেরকে নিয়ে ঘুরবো, কখনো ঢাকা, কখনো চট্টগ্রাম, কখনো সিলেট, কখনো বরিশাল, কখনো রংপুর, ঠিক আছে? শুধু ঘুরবো আজকে, ঠিক আছে? তো ঘুরতে হলে আমার সাথে থাকো, ঘুরতে হলে আমার সাথে থাকো, যে কোনো প্রশ্ন আমি সলভ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা দিচ্ছি, শুধুমাত্র থাকো। ন্যানো টেকনোলজি, ওয়াও 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 ওয়াও, এই তোমরা এত ব্রিলিয়ান্ট কেমনে? কি রে ভাই,
তোমাদের তো এই আঞ্জুম তুমি ভার্চুয়াল রিয়েলিটি বলছো, অনেকে আবার না একটা বলো, একটা বলো। আচ্ছা তাহলে ভেরি গুড। 3 নং হবে ন্যানো টেকনোলজি, 4 নং উদ্দীপক হবে ভার্চুয়াল। তুমি কি লিখছো? এটা ভার্চুয়াল, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা একটু বানানটা ভুল হয়েছে আর কি, নো প্রবলেম, আই নেভার মাইন্ড। শোনো, আইসিটি ক্লাসে শিক্ষক টেলিভিশন, মোবাইল, রেডিয়েশন অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার। ক্ষুদ্র মানে হচ্ছে ন্যানো, দেখছো ক্ষুদ্র মানে কি ন্যানো, তাহলে ন্যানো মানে ন্যানো টেকনোলজি আসে গেছে। তাহলে ন্যানো টেকনোলজি মানে কি? ন্যানো টেকনোলজি মানে হচ্ছে ন্যানোমিটার পর্যায়ের প্রযুক্তিকে ন্যানো প্রযুক্তি বলে। এটা থেকে একটা এমসিকিউ আসে, এটা মনে রাখবা। ন্যানো প্রযুক্তি হচ্ছে 10^9। আচ্ছা 10^9 মানে কত? 100 কোটি ভাগের 1 ভাগ। তার মানে কোনো একটা, সাপোজ এইটাকে, এই জিনিসটাকে আমি ভাগ করতে 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 100 কোটি ভাগ করলাম, 100 কোটি ভাগ। এই 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 ন্যানো। 10^9 এটা এমসিকিউ তে আসে, এমসিকিউ এটা আসবে পরীক্ষায়, এটা লিখে রাখো। এটা তোমাদের 26 সালের এমসিকিউ তে আসবে আসবে আসবে, লিখে রাখো, এটা প্রত্যেকবার আসছে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তাহলে ন্যানো টেকনোলজি দুইটা দিক আছে, একটা হচ্ছে টপ টু বটম, বটম টু টপ, এরকম একটা বিষয়, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। আগে আমরা টেলিভিশন দেখছি না, কি টেলিভিশন, অনেক বড় বড় কম্পিউটার দেখছি না, এটাকে বলা হচ্ছে সিআরটি মনিটর। এখন দেখো আমরা দেওয়ালে লাগাই টেলিভিশন দেখি, দেওয়ালে লাগাই টেলিভিশন দেখি হচ্ছে ফ্ল্যাট প্যানেল। ঠিক আছে, ফ্ল্যাট প্যানেল আগে ছিল অনেক মোটা, অনেক বড় টেলিভিশন বলো কম্পিউটার বলো অনেক মোটা, এখন এগুলো স্লিম হয়ে গেছে, আমার মতো স্লিম। ঠিক আছে, এগুলো আগে তোমাদের মতো মোটা ছিল, এগুলো কি হয়ে গেছে আমার মতো স্লিম হয়ে গেছে। কেন এখন কি বলতেছো আমাকে ন্যানো প্রযুক্তি ব্যবহার করছে আমার ভিতরে? না না, এটা আমারটা তো গড গিফটেড, আল্লাহ দিছে। কিন্তু কম্পিউটারটা যেটা করি এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ওই যে ন্যানো প্রযুক্তি, এটা হচ্ছে তোমার কোনো কিছু বড়কে ছোট করা, মানে সার্কিটটাকে ছোট করে ফেলা। সার্কিটটাকে ছোট করলে মোবাইলটা এত বড় হয়ে যায়। ঠিক আছে, মানে বড় সার্কিটটাকে ছোট করে ফেলা, আবার ছোটটাকে বড় করে ফেলা, এই যে ম্যাজিক, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, ভেরি গুড। এরপরে দেখো আমি এখান থেকে এটা আনসার দিয়ে দিছি। এরপর দেখো, এক পর্যায়ে তিনি একজন শিক্ষার্থীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের থিয়েটারে 3D, 3D মানে তো বুঝো, মানে একদম থার্ড ডাইমেনশন, একটু 3D আর কি, ত্রিমাত্রিক পরিবেশ। 3D মানে কি? ত্রিমাত্রিক পরিবেশ দেখে প্রাপ্ত বাস্তবের মতো অনুভূতি সৃষ্টিকারী প্রযুক্তি নিয়ে আলোচনা করলেন। ঠিক আছে, প্রথম ক্লু হচ্ছে ন্যানো টেকনোলজি, পাই গেছি, প্রশ্নের আনসার শেষ। এরপর হচ্ছে এক পর্যায়ে তিনি একজন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে 3D মুভি মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওয়াও, তোমরা তো আনসার দিয়ে দিছো, এগুলো সব ব্রিলিয়ান্ট পোলাপাইন। ওয়াও ওয়াও ওয়াও। তোমরা সব জায়গায় শেয়ার করে দাও এবং লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবো, তাহলে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 যাদের ক্লিয়ার করতে হবে তারা লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবে। ঠিক আছে, তাহলে ভাই এটা আমরা ওকে সেকেন্ড চ্যাপ্টার করাবো। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি একটু পরে, আমি সাথে দুই একটা করে সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি। ওকে, তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। একটু বায়োমেট্রিক্স কি? বায়ো মানে হচ্ছে জীবন, ম্যাট্রিক্স কথাটা হচ্ছে টু মেজার থেকে কোন প্রাণীর জিনোম, সরি, কোন মানুষকে মানে অদ্বিতীয়ভাবে যে পরিমাপের উপায়, এটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স। প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জিনোমকে জোড়া, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ স্থানান্তর করে করা হয়। এরপর হচ্ছে উদ্দীপককে বিশেষ প্রযুক্তির চিকিৎসা ও খাদ্য শিল্পে, দুইটাই হচ্ছে ন্যানো প্রযুক্তি, খাদ্যের গুণগত মান, খাদ্যের প্যাকেজিং। ঠিক আছে, এগুলো হচ্ছে ন্যানো টেকনোলজি। চিকিৎসা ন্যানো টেকনোলজি যেটা বলছিলাম। উদ্দীপকে মুভি দেখার প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা আধুনিক রূপে দিতে সক্ষম বিশ্লেষণ করে, এটা হচ্ছে কি? ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী কোন ঘটনা বা বস্তুকে কি বলা হচ্ছে? ভার্চুয়াল রিয়েলিটি। এটা হচ্ছে আমরা হাতের গ্লাভস পরি, মানে হাতের গ্লাভস পরে, হেলমেট পরে, ঠিক আছে, একটা সিমুলেশন, টেলিপ্রিসেন্স বা ত্রিমাত্রিক পরিবেশে আমরা যে কাল্পনিক রাজ্যে বিচরণ করি, এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তো তোমরা যেটা খুব ভালো পারছো, ভেরি গুড, এটা নিয়ে আর করবো না। ওকে, তোমাদের শুরু হবে, র্যাপিড ব্যাচ শুরু হবে। ঠিক আছে, র্যাপিড ব্যাচ 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। র্যাপিড ব্যাচ হচ্ছে তোমরা যারা যারা জয়েন করো নাই, র্যাপিড ব্যাচ হচ্ছে এখানে প্রত্যেকটা টিচার তোমাকে অল্প, এই যে 2 মাস সময় আছে, ওই মানে 50 দিনের আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এই র্যাপিড ব্যাচটা করছি। যারা যারা র্যাপিড ব্যাচে জয়েন দেওয়া নয় দ্রুত জয়েন দিয়ে নিও। এখানে তোমার মানে কান্ট্রি বেসড টিচার গুলো আছে, এখানে তোমাকে সেই লেভেলের সার্ভিস দিবে, সবাই অনেক এক্সপেরিয়েন্স, সবাই অনেক ভালো, খুবই ভালো পড়ান। তোমরা যারা যারা র্যাপিড ব্যাচে জয়েন দাও না, র্যাপিড ব্যাচে জয়েন দিয়ে দাও অল্প টাকায়। তোমরা হচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে চাইলে, 50 দিনে পুরো বইটা শেষ করতে চাইলে তোমরা এই র্যাপিড ব্যাচে জয়েন দিতে পারো। ঠিক আছে, সো যারা জয়েন দাও না দ্রুত জয়েন দিয়ে যাও।
ওকে, এখানে কি কি থাকছে র‍্যাপিড ব্যাচে? এই র‍্যাপিড ব্যাচে এটা হলো লাইভ ক্লাসে বলা হয়েছে 150টি লাইভ ক্লাস থাকবে, 300টি রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ লেকচার শিট থাকবে, প্রতিদিন 3 ঘন্টা করে সপ্তাহে 7 দিন ক্লাস নেওয়া হবে। ঠিক আছে, প্রচুর জিনিস পাচ্ছ। তো যারা স্পেশালি ব্যবসায়ী এবং মানবিক তারা এই র‍্যাপিড ব্যাচে জয়েন দিয়ে দিও এবং সেখানে আমরাও ক্লাস নিব। ঠিক আছে, ওকে। এরপরটা যাচ্ছি। ওকে, দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 আসছে। এটা আমরা প্রথম অধ্যায়টা একটু স্কিপ করব, একটু ফাস্ট যাব, দেখে অনেকে ভালো পারতেছে। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টারে আসতেছি। আরিয়ার মামা জিনোম ও প্রোটিন সিকোয়েন্সের গঠন উপাদানের ডেটাবেস তৈরির কাজ নিয়ে গবেষণা করছেন। কি নিয়ে? জিনোম ও প্রোটিন সিকোয়েন্সের গঠন উপাদানের ডেটাবেস তৈরির কাজ নিয়ে গবেষণা করছেন। ভেরি গুড। তার মামা গবেষণার কক্ষে প্রবেশের সময় একটি যন্ত্রের দিকে তাকালেই দরজা খুলে যায়। বুঝতে পারছি? প্রশ্ন হচ্ছে ক্রায়ো সার্জারি কি? আমরা পারি। ক্রায়ো মানে শীতল, সার্জারি মানে হচ্ছে হাতের কাজ। শীতল উপায়ে শরীর বা ত্বকের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার উপায়কে হচ্ছে ক্রায়ো সার্জারি বলে। এটা একটা বরফ পিণ্ডের মাধ্যমে করে ফেলে। আচ্ছা, ক্রায়ো সার্জারি কিন্তু অনেকভাবে আসতে পারে। এটাকে রক্তপাতহীন অপারেশন বলা হয়, কারণ এটা করার সময় কোনো ধরনের ব্লিডিং হয় না, এই জন্য এটা হচ্ছে রক্তপাতহীন অপারেশন। এটাকে বলা হয় শল্য চিকিৎসা, কারণ এটা শীতল উপায়ে চিকিৎসাটা করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে শল্য চিকিৎসা। ওকে, প্রযুক্তির কল্যাণে বর্তমানে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব। উচ্চ ফলনশীল শস্য উৎপাদন সম্ভব হচ্ছে কিসের মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। গবেষণার কক্ষে প্রবেশের যে প্রযুক্তি ব্যবহার হয়েছে তা বর্ণনা করো। গবেষণার কক্ষে হচ্ছে একটি যন্ত্রের দিকে তাকালে হচ্ছে এটা বায়োমেট্রিক্স এর আইরিস এবং রেটিনা। উদ্দীপকে আরিয়ার মামার গবেষণার প্রযুক্তি মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখছে। আচ্ছা, আরিয়ার মামা কোন প্রযুক্তি ব্যবহার করছে একটু বলো তো? আরিয়ার মামা কি করছে? আরিয়ার মামা জিনোম ও প্রোটিন সিকোয়েন্স, এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স, এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে এখানে কি হয়? আরিয়ার মামা জিনোম ও প্রোটিন সিকোয়েন্সের গঠন উপাদানের ডেটাবেস তৈরির কাজ নিয়ে গবেষণা করছেন। তার মামা গবেষণা, আচ্ছা, তার মানে এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স এর কাজ কি? এটা হচ্ছে ধরো বিভিন্ন ধরনের আইসিটি, ফলিত গণিত, এগুলো মিলেই হচ্ছে এটা হচ্ছে প্রযুক্তির এমন একটা শাখা যেটা জীবের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। এটা হচ্ছে তোমার ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। যেমন কোভিড-19 হয়েছে না? কোভিড-19 এর জন্য আমাদের ভ্যাকসিন দরকার হয়েছে। তাহলে এই ভ্যাকসিন কি এমনি এমনি হয়ে গেছে? এটা নিশ্চয়ই প্রযুক্তির একটা শাখা, এটা নিয়ে গবেষণা করা হয়েছে যে এই কোভিড-19 এর অ্যান্টি কি জিনিস দিলে কোভিড-19 আমাদেরকে ক্ষতি করবে না, এই ভাইরাসটা আমাদের ক্ষতি করবে না। তাহলে ওই ভাইরাস নিয়ে গবেষণা করা হয়েছে এবং ওই ভাইরাসের জন্য একটা অ্যান্টিভাইরাস তৈরি করা হয়েছে, যাকে আমরা ভ্যাকসিন বলতেছি। এই জিনিসটাকে যে শাখায় ব্যবহার করা হয় এটাকে বলা হচ্ছে, বা যে শাখায় এটা নিয়ে গবেষণা করা হয় এটাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স। ওকে, এরপরে হচ্ছে যশোর বোর্ড 2024। আচ্ছা, এটা লাগবে না। আমরা এটা তো পারি। বাশার সাহেব কম্পিউটার মেলায় গিয়ে একটি হার্ড ডিস্ক কিনলেন। হার্ড ডিস্কটি আকারে খুব ছোট, তাহলে এটা ন্যানো টেকনোলজি, এর ধারণ ক্ষমতা অনেক বেশি। কিন্তু তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্ক দেখানোর জন্য তার অফিসে গেলেন। প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মকর্তা কর্মচারী একটা যন্ত্রের দিকে তাকালেই, এগুলো হচ্ছে সেম কথাবার্তা বারবার আসছে। আসলে এগুলাই মানে প্রথম অধ্যায়, ইটস অল অ্যাবাউট ভার্চুয়াল রিয়েলিটি, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়ো সার্জারি, ঠিক আছে, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, গ্লোবাল ভিলেজ, ইটস অল অ্যাবাউট চ্যাপ্টার 1। আমরা এই কয়েকটা যা পড়াইছি দেখবো যেগুলো 2025, 24, 23, 22, 18, 17 সব জায়গায় 19 সব জায়গায় এটাই রিপিট হচ্ছে। এবং এই জিনিসগুলো তুমি পড়ে গেলে আশা করছি তুমি অনেক ভালো চ্যাপ্টার 1-এ 10-এ 10 পাবা, অথবা একটু ভালো আনসার করতে পারবা। তবে হ্যাঁ, টু দা পয়েন্টে হিট করবা, একটু আরো ভালো করে প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবে তত ভালো পারবা। আমরা কি চ্যাপ্টার 2 তে যাব? অনেকেই বলছে চ্যাপ্টার 2 তে যাওয়ার জন্য। ক্রাইসার্জারি হলে আমাদের ও ওয়াও, আঞ্জুম তো ভালোই আনসার দিয়ে ফেলতেছে। আমরা কি চ্যাপ্টার 2 তে যাব ভাইয়া? দ্রুত বলো। নাকি চ্যাপ্টার 1 আরো পড়াবো, নাকি চ্যাপ্টার 2 তে যাব? দ্রুত বলো। চ্যাপ্টার 1 কি আরো পড়াবো, নাকি আমরা চ্যাপ্টার 2 তে যাব? একটু দ্রুত বলো, ঠিক আছে? চ্যাপ্টার 2 কিন্তু অনেক মজার। চ্যাপ্টার 2 কিন্তু সেই লেভেলের মজার। চ্যাপ্টার 2 তে কি হয়? প্রিয়া এবং আকাশের কাহিনী হয়, ঠিক আছে? এখানে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, মনের আদান প্রদান হয়, ভাবের আদান প্রদান করা হয়, ঠিক আছে? এই চ্যাপ্টার 2 যে মজা করে পড়ছো, এই মজাটা আর কখনো মানে বের হবে না। চ্যাপ্টার 2 মানে হচ্ছে মজাই মজা, ঠিক আছে? এই চ্যাপ্টার 2 তে কি আছে? একটা চ্যাপ্টার 2টাই তো, অধ্যায়টার নামটাই মজা।
কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ঠিক আছে, নেটওয়ার্কিং মানে বুঝো তো, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম মানে কি, এই যে আমি তোমার সাথে কমিউনিকেট করতেছি, ঠিক আছে, আমাদের যে প্রতিদিন কমিউনিকেশন হয় এবং এটার জন্য যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়, এটাই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং। ঠিক আছে, এই যে আমরা ফোনে কথা বলি, ওভার দ্য ফোনে কথা বলি, একজন আরেকজনের সাথে আমাদের মনের ভাব প্রকাশ করি, হ্যাঁ, সবকিছু করি, এটাই হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এটা নিয়ে আসতেছি। চ্যাপ্টার 1 আরো পড়ান না ভাইয়া, সেকেন্ডে যান। টু 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 আরেকটু পড়ান, আরেকটু পড়ান। অনেকেই বলতেছে, আমি এটাই তোমাদের জন্য ওয়েট করতেছি, আরেকটু পড়াবো। ওকে, নো প্রবলেম, আমি সারাদিন পড়াতে পারবো, আমি সারাদিন পড়াতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, আরেকটু পড়াই, তার মানে আরেকটা প্রশ্ন সলভ করাই, ঠিক আছে, আরেকটা প্রশ্ন সলভ করে এবার টুতে যাবো, ঠিক আছে। ওকে, রাজশাহী বোর্ড 2023, আমি 25, 24, 23 এভাবে রাখছি আর কি, হ্যাঁ, তারপর কিছু কলেজও রাখছি, এই আর কি। মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। মিস্টার সাজ্জাদ একজন প্রফেসর একটা কৃষি বিশ্ববিদ্যালয়, একটা ভেটেরিনারি ইউনিভার্সিটি। তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। আচ্ছা, উচ্চ ফলনশীল ধান উৎপাদনের জন্য কোন প্রযুক্তি তিনি কোন শাখায়, প্রযুক্তির কোন শাখায় তিনি গবেষণা করতে পারেন, আমাকে দ্রুত জানাও, কারা কারা ব্রিলিয়ান্ট দেখি। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রার করে রক্ত ছাড়াই আসিলের অপারেশন করলেন। দুইটা প্রযুক্তি এখানে ব্যবহার হয়েছে, আমি শুধু দেখবো দুইটা প্রযুক্তি কি কি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান উৎপাদনের জন্য, উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর একটা প্রযুক্তি হচ্ছে কোন ধরনের ব্লিডিং ছাড়াই, রক্তপাত ছাড়াই হচ্ছে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে ওই প্রযুক্তির মাধ্যমে তিনি মানে চিকিৎসা সেবাটা নিছে। সো হোয়াট ইজ দা টু টেকনোলজি, টু টেকনোলজি কি? ওকে, রেজা সোহান, ওকে 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 ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। এই তোমরা কিন্তু চ্যাপ্টার 2 এখনো বাকি আছে, চ্যাপ্টার 2 করে যাবা, ঠিক আছে, চ্যাপ্টার 2টা করে যাবা, আমরা সবাই একসাথে চ্যাপ্টার 2টা করব, ওকে। আর আগামী ক্লাসে কিন্তু আমি চ্যাপ্টার 3 নিয়ে আসতেছি। আজকে যারা যারা চ্যাপ্টার 1 2 করবে না, তাদের কিন্তু আমি 3 তে ভালো হেল্প করব না। এখানে আমি সবাইকে আজকে চিনে রাখবো, যেমন ইলমাকে চিনে রাখতেছি, সে 25 করতে বলছে। ময়মনসিং এখানে আছে, ময়মনসিং, ওকে। ক্রায়োসার্জারি আর ন্যানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো, আচ্ছা, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওয়াও, রাত্রি রানী, ঋতু বর্ণা, ইফতেখার আঞ্জুম, গুড, রাফিনা, ভেরি গুড, তাসনিম সাইমা, নো 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 নো, ওকে ওকে ইলমা, আই উইল ট্রাই। সাদমান আহমেদ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড স্টুডেন্ট, ওকে ওকে, ভেরি গুড, ওকে। ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি, দুইটা বলতে হবে তো ভাইয়া। এই সাজিদ, তুমি একটা বলতেছো কেন, দুইটা বলো, দুইটা বলো। এখানে তো দেখো না, আমাদের এই লক্ষ্মী পোলাপাইনরা দুইটা দুইটা বলতেছে। আচ্ছা, মনে রাখবো, ভার্চুয়ালিটি হলো হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে তৈরি। আচ্ছা, ওকে ইমন, ওকে বুঝছি, ইউ আর গুড, ওকে ওকে। যারা যারা বলছো, যারা যারা বলছো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ক্রায়োসার্জারি, তাদের জন্য একটা জোরে হাততালি। দে আর গুড, তোমরা চ্যাপ্টার 1 এ ভালো আনসার করতে পারবা। আর যারা এটা পারো নাই, তার মানে তাদের আরো বেশি পড়তে হবে, আর একটু ভালো করে ডিপলি পড়তে হবে, ঠিক আছে, ওকে। ভাইয়া, মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, স্বাভাবিকভাবেই তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। আমরা সবসময় এটাকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কোন প্রাণীর জিনোমকে, জিনোম মানে হচ্ছে অনেকগুলো জিনের সমন্বয়ে তৈরি হচ্ছে জিনোম, কোন প্রাণীর জিনোমকে তার চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে ডিএনএ স্থানান্তর করা, এখানে হচ্ছে ডিএনএ স্থানান্তর করার ফলে উচ্চ ফলনশীল বীজ নির্ণয় করার মাধ্যমে উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করা, এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল কাজ, ঠিক আছে। আচ্ছা, তিনি দীর্ঘদিন যাবত মুখের আঁচিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই আঁচিলের অপারেশন। এটা হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি আমি বলছিলাম, ক্রায়ো মানে হচ্ছে শীতল, সার্জারি মানে হচ্ছে হাতের কাজ, শীতল উপায়ে শরীরের বা ত্বকের
অস্বাভাবিক টিস্যু, আঁচিল ইত্যাদি ধ্বংস করার উপায়কে ক্রায়োসার্জারি বলে। যেহেতু ক্রায়োসার্জারি করার সময় কোনো ধরনের কাটাছেঁড়া করতে হয় না, কাটাছেঁড়া না করলে কোনো ধরনের রক্ত বের হয় না, এজন্য এটাকে বলা হচ্ছে রক্তপাতহীন অপারেশন। এবং যেহেতু এটা শীতল তাপমাত্রায় করা হয়, এজন্য এটাকে বলা হচ্ছে শল্য চিকিৎসক। আশা করি ক্লিয়ার। ওকে 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 এগুলো হচ্ছে সব আমি আসলে অনেকগুলো আনছি চ্যাপ্টার 1 এর জন্য। এই রংপুর ক্যাডেট কলেজটা করি, হ্যাঁ এটা শেষ, রংপুর ক্যাডেট কলেজ, ঠিক আছে। আচ্ছা একটু দেখি তো, রংপুর ক্যাডেট কলেজ এটা করার পরে হচ্ছে আমি চ্যাপ্টার 2 তে যাব। রংপুর ক্যাডেট কলেজ করার পরে চ্যাপ্টার 2 তে যাব। চ্যাপ্টার 2 তে কিন্তু একটু কঠিন, ট্রিকি টাইপের অনেকগুলো কোয়েশ্চেন হয় চ্যাপ্টার 2 তে, ঠিক আছে। তো চ্যাপ্টার 2 টা হচ্ছে তোমরা একটু ভালো করে আমার সাথে সাথে করবা। চ্যাপ্টার 2 অনেকেই কিন্তু ভুল করো, চ্যাপ্টার 2 এর প্রশ্নগুলো আমরা অনেকেই পারি না, উদ্দীপক না বোঝার কারণে। চ্যাপ্টার 1 যেভাবে সহজভাবে পারি, চ্যাপ্টার 2 কিন্তু অনেকেই ভুলভাবে আনসার দাও। আমি কিন্তু প্রচুর পড়াইছি এবং প্রচুর এক্সামের খাতা কাটছি, ওগুলো থেকে আমি বুঝতে পারছি চ্যাপ্টার 2 তোমরা একটু কম বুঝো। সো চ্যাপ্টার 2 আমি অনেকগুলো আজকে সলভ করাবো, তোমরা একটু থাকবা এবং সবাইকে একটু শেয়ার করে দাও, কেমন? হ্যাঁ, পড়ালেখা থেকে সব পিডিএফ থেকে শুরু করে সবকিছু দেওয়া হবে, ঠিক আছে। ওকে স্যার, ইম্পর্টেন্ট প্রশ্নের আনসার দেন। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা? ওকে, এই তানবীর, ওই টেস্ট পেপারটা একটু দেখো তো, ওই ময়মনসিং ইয়াটা একটু খোলো, এটা আমি মানি নাই মনে, ময়মনসিং 2025 চ্যাপ্টার 1, ঠিক আছে, ময়মনসিং 2025। ওকে ওকে ভাইয়া, রংপুর ক্যাডেট করাচ্ছি। এরপরে ইলমা বলছে ময়মনসিং 25 করার জন্য, এটা মনে আমার এখানে নাই, আমি বের করতেছি ময়মনসিং 25, নো প্রবলেম। ময়মনসিং 25টা আমি বের করতেছি, আমি একটু এটা করাই। ময়মনসিং 25 এটা কোনটা? ওকে এই ময়মনসিং 25টা হচ্ছে একটা চিত্র দিছে, চিত্রের মধ্যে ইনপুট এবং আউটপুট দেখাইছে। দৃশ্যকল্প 2 এ হচ্ছে তোমার এটার মলিকুলার মেডিসিন। ওকে, ময়মনসিংহ না? ওকে, মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, তারপর হচ্ছে ডিএনএ ম্যাপিং অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, এগুলো হচ্ছে রিসার্চের একটা পার্ট বা রিসার্চের একটা অংশ। মূলত রিসার্চ করে এই জিনিসগুলোর উপর রিসার্চ করে এই জিনিসগুলোই বের করা হয়, মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং, এগুলো, ঠিক আছে। আচ্ছা, ন্যানো পার্টিকেল কি? ঠিক আছে, ন্যানো পার্টিকেল কি? আচ্ছা, ন্যানো পার্টিকেল হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে, এটা মূলত হচ্ছে ন্যানো প্রযুক্তিতে অনেক কিছু আমরা মানে কাজ করে থাকি। ন্যানো প্রযুক্তিতে আমরা অনেকগুলো বিষয় ন্যানো প্রযুক্তির মাধ্যমে, আমরা একটু আগে যে ন্যানো প্রযুক্তি একটা পড়াইলাম না, ওখানে হচ্ছে বিশেষ কিছু আমরা ওই যে ন্যানো একটা বিষয় পড়েছিলাম, এটা কোথায় যেন ছিল, তো ওখানে ওই হ্যাঁ মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা ওই যে কোষ যেটা নষ্ট হয়ে গেছে, ওই কোষের মধ্যে আমরা ন্যানো প্রযুক্তি, এটা না সরি, এটা ন্যানো ওটা হচ্ছে ক্রায়োসার্জারি আমরা ব্যবহার করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ন্যানো পার্টিকেলটা বলা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে, 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে সাধারণত তাকে বলা হচ্ছে কি? ন্যানো পার্টিকেল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিমুলেটেড, সিমুলেশন বা সিমুলেটেড কথাটা থাকলে এটা 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 হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি, মানে ত্রিমাত্রিক পরিবেশে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা একটু দেখি, আচ্ছা হ্যাঁ, সিকিউ সলভ করতে গেলে সাতমান পুরোটা কঠিন লাগে, তাহলে ক্লাসে থাকো, ক্লাসে থাকলে আস্তে আস্তে সোজা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ন্যানো টেকনোলজি ও বলছে 1 থেকে 100 ন্যানোমিটার, এটাকে আবার ন্যানো পার্টিকেলও বলা হচ্ছে, ঠিক আছে। ওকে, এরপরের প্রশ্নটা ছিল সিমুলেটেড পদ্ধতিতে যুদ্ধক্ষেত্রে আবহাওয়া তৈরি করে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া। আচ্ছা শুনো, যুদ্ধক্ষেত্রে এটা কি ছিল?
সিমুলেশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। ভাইয়া যুদ্ধক্ষেত্রে বলি, চিকিৎসা ক্ষেত্রে বলি, ঠিক আছে, বা ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে বলি, ইটস অল অ্যাবাউট ভার্চুয়াল রিয়েলিটি। আবহ তৈরি করা মানে হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা, মনে হচ্ছে যে আমি সেখানেই একদম বাস্তবে চলতেছে। ধরো আমি একটা মুভি দেখতেছি, ত্রিমাত্রিক পরিবেশে একটা মুভি দেখতেছি, আমার উপর একটা ইগল এসে আমাকে এভাবে ধরছে, আমি এভাবে পেছনে চলে যাচ্ছি, মানে মনে হচ্ছে ইগল ধরে আমাকে নিয়ে যাচ্ছে, মানে আমার ফিলিংসটা এরকম অবস্থায় চলে গেছে, মানে আমি একটা কল্পনার রাজ্যে বিচরণ করতেছি, ঠিক আছে। ঠিক একইভাবে এই সিমুলেটেড পরিবেশের টেলিপ্রিসেন্স বলা হয়। সিমুলেটেড পরিবেশ তৈরি করার মাধ্যমে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করা হয়েছে, ওই যুদ্ধক্ষেত্রে হচ্ছে যুদ্ধের প্রশিক্ষণটা দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা পারার কথা, ঠিক আছে। আর কি আসছে? ওকে, এরপর হচ্ছে দৃশ্য একের প্রযুক্তি। ওকে, এই গ নাম্বার যেটা, এটা হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স। গ যেটা সেটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, ওকে, আচ্ছা, ক খ গ গ এখানের মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ক। আমরা অনেক সময় এক নাম্বারের আনসার জন্য অনেক বড় প্রশ্নের আনসার দিয়ে ফেলি, ঠিক আছে। অনেক বড় প্রশ্ন আনসার দেওয়া যাবে না, এক নাম্বারের জন্য হচ্ছে যেটুকু যে জিনিসটা চাওয়া হয়েছে সেই জিনিসটা আনসার দিবা, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে ঠিক দুই নাম্বারের জন্য আনসার দিবা, ঠিক আছে। যেমন হচ্ছে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রাম হচ্ছে, বিশ্বগ্রাম বলতে এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের সকল মানুষ একটি একক সমাজে বসবাস করে, এটা হচ্ছে এক নাম্বার। এখন তুমি যদি বিশ্বগ্রাম ইতিহাস, বিশ্বগ্রাম কত সালে হয়েছে, বিশ্বগ্রাম কি উপাদান, এগুলা বলা যাবে না, ঠিক আছে। আর বিশ্বগ্রামের ধরো উপাদান, এটা আসছে কোথায়, 2 নম্বরে। তাহলে বিশ্বগ্রামের উপাদান হচ্ছে কয়টা, 5টা। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, কানেক্টিভিটি, হিউম্যান ক্যাপাবিলিটি, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার, এগুলো একটু হালকা করে ব্যাখ্যা। হার্ডওয়্যারটা কি, সফটওয়্যারটা কি, ঠিক আছে। হার্ডওয়্যার হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস, এটা কম্পিউটার হতে পারে, এটা ল্যাপটপ হতে পারে, এটা ফিজিক্যাল ডিভাইস, ঠিক আছে। তো সফটওয়্যারটা কি, তারপরে ডেটাটা কি, হিউম্যান ক্যাপাবিলিটিটা কি, কানেক্টিভিটি কি, এইটুকু এক লাইন বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বরের জন্য। আর 3 নম্বরের জন্য হচ্ছে তোমার যে বেসিসে উদ্দীপক বলা হয়েছে সেই বেসিসের উপর আনসার দিতে হবে, এবং 4 নম্বরটা হচ্ছে একটু ডিটেলস আনসার দিতে হবে, ঠিক আছে। ওকে, একজনে বলছে হচ্ছে এখানে, আমি একটু দেখি, আসলে এতগুলো কমেন্ট আসতেছে, কমেন্টগুলো আমি করতে পারছি না, একটার পর একটা প্রশ্ন এগুলো হারাই ফেলতেছি। অনেকে বলছে সেকেন্ড অধ্যায় শুরু করেন, সেকেন্ড অধ্যায় শুরু করেন, সেকেন্ড অধ্যায় শুরু করেন। আচ্ছা, আমরা জীবের যে ডেটা অ্যানালাইসিস করি, জীব বৈচিত্র্যের যে ডেটা, আমি বায়োইনফরমেটিক্স অলরেডি একটা আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা বলছি কোভিড-19 আমাদের জন্য কি একটা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। জীব বৈচিত্র্যের বা বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে, ঠিক আছে, এই জিনিসগুলোতে আমাদের যে জিনিসটা দরকার হয় এটা হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্স এর এই শাখায়, বিজ্ঞানের প্রযুক্তির। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডিএনএ এর স্থানান্তর করা, মানে কোনো প্রাণীর জিনোমকে তার চাহিদা এবং ইচ্ছা অনুযায়ী সাজানোর পদ্ধতিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা, ঠিক আছে। যেমন টাইগারের জিনটা লায়নের মধ্যে ঢুকাই দেওয়া হলো, তাহলে লায়ন, এটাকে আমরা একসাথে বলতেছি লাইগ্রা। লায়ন এবং টাইগার, লায়ন প্লাস টাইগার, এটাকে আমরা কি বলছি, লাইগ্রা। কথা কি বুঝতে পারছি? কারণ ওই এখন লায়নের মধ্যে টাইগারের যে অ্যাট্রিবিউটস, যে বিহেভিয়ার, ওগুলো লায়নের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে। একইভাবে এটা সবচেয়ে বেশি আমাদের এই বইয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রবলেম হচ্ছে, দেখো মানুষ যত বাড়ছে তার তুলনায় কিন্তু ভূমি অপ্রতুল, ঠিক আছে, ল্যান্ড কিন্তু বাড়ছে না।
ঠিক আছে, কিন্তু মানুষ মানে আগে তোমরা যেখানে 5 জন ছিল সেখানে এখন 50 জন হয়ে গেছো, তাহলে ক্রমান্বয়ে কিন্তু মানুষ বাড়ছে, কিন্তু ভূমি যেটা ছিল, ল্যান্ড যেটা, সেটা কি বাড়ছে? এই বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য আমরা যেটা করছি, আমরা মানে বিজ্ঞানের দ্বারস্থ হয়েছি। তো বিজ্ঞানের এমন একটা প্রযুক্তি যেখানে হচ্ছে ওই ওই ল্যান্ডে আগে যেখানে 50 মণ উৎপন্ন হতো সেখানে এখন 5000 মণ উৎপন্ন হচ্ছে বা 500 মণ উৎপন্ন হচ্ছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে ডিএনএ স্থানান্তর করার ফলে আমাদের যে ফসল যেখানে আগে 5 মণ উৎপন্ন হতো, এখানে এখানে সেটা 50 মণ উৎপন্ন হচ্ছে। এটাই হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মেইন কনসেপ্ট। ওকে, এখানে একটা জিনিস আসছে দেখো। ওকে, আচ্ছা, গবেষণা প্রতিষ্ঠান আলফা এর বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য আণবিক মাত্রার একটি যন্ত্র তৈরির চেষ্টা করেছেন। ভাইয়া আণবিক স্কেল, আণবিক মাত্রা, এটা বললে হচ্ছে ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এটা বললে ন্যানো টেকনোলজি। ব্রেনের অভ্যন্তরে গঠন ও কোষ পর্যবেক্ষণের জন্য তারা একটা সিমুলেটেড পরিবেশ তৈরি করেছে। সিমুলেটেড পরিবেশ মানে আমি একটু আগে বলছি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এখানে দুইটা প্রযুক্তির বলা হয়েছে, একটা হচ্ছে ন্যানো প্রযুক্তি আর একটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখানে ন্যানো টেকনোলজি কাকে বলে আমরা জানি, ন্যানোমিটার পর্যায়ের প্রযুক্তি থেকে ন্যানো প্রযুক্তি হলে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটা হচ্ছে বায়োমেট্রিক্স। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। উদ্যোগিত উল্লেখিত যন্ত্র তৈরির প্রযুক্তি খাদ্য শিল্পে কি ধরনের প্রভাব, এটা নিজেরা একটু ব্যাখ্যা করে লিখে ফেলবা। ন্যানো টেকনোলজি খাদ্য শিল্পে কি কি গুরুত্বপূর্ণ রাখতে পারে সেটা। খাদ্যের সুরক্ষার জন্য, প্যাকেজিং এর মান রক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা সেকেন্ড অধ্যায়ে যাচ্ছি। পড়ালেখার যে বেচগুলো চলতেছে এগুলো এখন হচ্ছে পড়ালেখার চলমান কোর্স সমূহ। একটা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, এটা হচ্ছে ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের জন্য, যেটার কোর্স ফি হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে এইচএসসি 27 এর জন্য অ্যাডভান্স ব্যাচ, এটা হচ্ছে ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের সব বিষয়। এটাও কোর্স ফি হচ্ছে 2000 টাকা, আগে যেটা 5000 টাকা ছিল। আর ইকোনমিক্স টার্গেট ব্যাচ হচ্ছে, এটা অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, এটা হচ্ছে মাত্র 999 টাকায়, এটা তোমরা নিতে পারো। এইচএসসি 27 ইকোনমিক্স জিরো টু হিরো বেস একটা আছে, সেটা হচ্ছে মাত্র তাও 999 টাকা। এটা আমাদের আনোয়ার স্যার ক্লাস নিয়ে থাকে, উনি খুব ভালো ইকোনমিক্স এর ক্লাস নিয়ে থাকে। আর এটা হচ্ছে বিবিএ, বিবিএস এবং বিএসসি বিএসএস, এটার জন্য হচ্ছে 499 টাকা। এগুলো হচ্ছে খুব কম মাত্রায় কোর্স ফি, এগুলো দিয়ে তোমরা ভালো ভালো কিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে পড়ালেখার চলমান যে কোর্সগুলো আছে সেগুলো। ওকে, নাও দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস, আচ্ছা চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস, ওকে। ওকে, আচ্ছা এটা একটু দেখো, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ঠিক আছে, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংটা কি? এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম আর একটা হচ্ছে কি নেটওয়ার্কিং। তো এখানে হচ্ছে বেসিক্যালি দুইটা প্রশ্ন সবসময় আসে, একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম থেকে আসে আর একটা হচ্ছে কি নেটওয়ার্কিং থেকে আসে। তো এটা একটু দেখো। ওকে, জনাব মামুন এলটি স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন ব্যবহার করেন, তিনি তার দুটি অফিসের জন্য IEEE 802.11 এবং IEEE 802.16 স্ট্যান্ডার্ড ব্যবহার করেন। তিনি হেড অফিস হতে 60 কিলোমিটার দূরে একটি নতুন অফিস স্থাপন করেন। আচ্ছা, এখানে কতগুলো স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে একটু খেয়াল করো। এই স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে IEEE 802.11, এটা হচ্ছে ওয়াইফাই। IEEE 802.16, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। IEEE 802.15, এটা হচ্ছে ব্লুটুথ। এটা একটু মনে রাখবা, এটা স্ট্যান্ডার্ডটা কি, এটা সবসময় আসে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ডটা সবসময় আসে। ঠিক আছে, ওকে।
অনেকেই বলছে ফার্স্ট অধ্যায়টা শেষ হয়েছে, সেকেন্ড অধ্যায়টা শুরু করার জন্য আমি সেকেন্ড অধ্যায়টা শুরু করে দিচ্ছি। অলরেডি 1 আওয়ার কিন্তু চলে গেছে ফার্স্ট অধ্যায়ে। ওকে, ওকে, এখানে আসলে আমি একদম পুরোটা আনি নাই। অনেকে অনেক বিভিন্ন বোর্ডের কথা বলতেছে, এখানে আমার একটু সমস্যা হচ্ছে, আমি একদম সব বোর্ড এখানে আনি নাই। এখানে হচ্ছে আমার মনে হয়েছে যে যেগুলো একটু ট্রিকি, যেগুলো একটু অনেকের কাছে দুর্বোধ্য মনে হয়, আমি সেগুলোই আনছি। তো যেহেতু অনেকগুলো আনি নাই, বা অনেকে আরেকটা অনেক বোর্ডের কথা বলছে, এটা পুরোপুরি ভাবে এখানে আনা হয় নাই, এই জন্য এটা আমি পুরোপুরি ভাবে বলতে পারছি। এখানে আমি যা জানছি এগুলো আমি মোটামুটি যেগুলো ট্রিকি মনে হয়েছে সেগুলো আনছি। আর যেটা তোমাদের এখানে প্রবলেম হবে আমি নেক্সট ক্লাসে সেটা আমি আলাদা করে পড়াবো, ঠিক আছে? যদি আমি কমেন্টে দেখি যে কোনো একটা বাদ গেছে বা কোনো একটা তোমাদের বোর্ডে সমস্যা হচ্ছে, সেটা আমি আলাদা করে নেক্সট ক্লাসে দিব। তো এটা শুধুমাত্র চ্যাপ্টার 1 এ না, এটা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এ তোমাদের স্পেসিফিক কোনো বোর্ড থাকলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও। ওই বোর্ডের গুলো আমি আলাদা করে তোমাদেরকে পড়াই দিব, বা ওই স্টুডেন্টকে আমরা আলাদা করে পাঠিয়ে দিব, ডোন্ট ওয়ারি। এখানে দেখো আসলে সবগুলা বোর্ড যদি আমি এখানে আনতে চাই, এটা হচ্ছে আমি একদিনে দুইটা ক্লাস নিচ্ছি। একটা হচ্ছে চ্যাপ্টার 1, একটা হচ্ছে চ্যাপ্টার 2। সো একদিনে দুইটা ক্লাস আসলে সবগুলো করা এটা আসলে 3-4 ঘন্টাও সম্ভব না। যেগুলো একটু ট্রিকি টাইপের মনে হয়েছে আমার কাছে, যেগুলো একটু দুর্বোধ্য মনে হয়েছে, আমি সেগুলোই এখানে আনার চেষ্টা করছি, ঠিক আছে? এটা একটু দেখো, সেটা হচ্ছে আমি মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডটা বলছি। এখানে হচ্ছে জনাব মামুন এলটি স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি তার অফিসের জন্য IEEE 802.11 এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। আচ্ছা, তোমরা কি বলতে পারবা IEEE 802.16 এটা হচ্ছে কিসের স্ট্যান্ডার্ড? এটা একটু দ্রুত বলো। IEEE 802.16 এটা কিসের স্ট্যান্ডার্ড? দ্রুত বলো। আগামীকাল ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে, সেটা হচ্ছে তোমার আগামীকাল সেম 8টায় চ্যাপ্টার 3 এর উপরে ক্লাস হবে, ঠিক আছে? ওকে, ওকে, একটু দ্রুত একটু দেখো, সেটা হচ্ছে এটা একটু সলভ করাই। প্রথম হচ্ছে এলটি স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন, এটা হচ্ছে কোন প্রজন্ম? এটা হচ্ছে 4G, ঠিক আছে? এটা হচ্ছে 4G। আমাদের 5G পর্যন্ত আছে, 1G 2G 3G 4G 5G। এটা একটু করে আমি বলে দিই। 1G তে হচ্ছে আমরা মোবাইল ফোনে কথা বলতাম। মোবাইল ফোনে কথা বলার জন্য আমাদের আসলে বাসবাগানে যাওয়া লাগতো, কারণ হচ্ছে আমরা মোবাইল ফোনে ঠিকমতো কথা বলতে পারতাম না, মানে রোমিং সুবিধা ছিল না, ঠিক আছে? এরপর হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্ম আসছে, ভয়েসটা নয়েজ মুক্ত হয়েছে। এগুলো একটু মনে রাখো, আমি একটাকে ধরে সবগুলো বলে দিচ্ছি, তাহলে তোমার অন্যান্য প্রশ্নগুলো সহজে বুঝে যাবা। ভয়েসকে নয়েজ মুক্ত করার জন্য হচ্ছে দ্বিতীয় প্রজন্মের উদ্ভব, যেখানে দ্বিতীয় প্রজন্মের যে জিনিসটা আছে সেটা হচ্ছে SMS এবং MMS সেবাটা আমরা পাই, এবং ভয়েসটা নয়েজ মুক্ত হয়, আমাদের আর বাসবাগানে যাওয়া লাগে না, আমরা খুব সহজে এখানে মোবাইল ফোনে কথা বলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মে এসে ইন্টারনেটের আবিষ্কার হয়, ঠিক আছে? মানে আমরা ইন্টারনেটের যুগে প্রবেশ করি হচ্ছে তৃতীয় প্রজন্মের মাধ্যমে, যেখানে অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স হয়। চতুর্থ প্রজন্মে এসে ইন্টারনেটকে ট্রেনের গতি থেকে প্লেনের গতি দেওয়া হয়, মানে ইন্টারনেটের গতিটা বেশি ছড়ানো হয়, এবং ইন্টারনেটের যে একদম লাইভ ভিডিও স্ট্রিমিং এবং ইন্টারনেটের যত ধরনের সুযোগ সুবিধা বা লোডিং বা যেটা ট্রাফিক হতো, যেটা সমস্যা হতো, সেটা আর হয় না, ঠিক আছে? 4G তে এসে। তো এই এলটি স্ট্যান্ডার্ডটা হচ্ছে সেই 4G, যেখানে আমরা অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স সুবিধা সহ ইন্টারনেটের যাবতীয় যত কানেক্টিভিটি, যত সুবিধা আছে সবগুলো আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে 4G সম্পর্কে বলবা, ঠিক আছে? তাহলে 4G সম্পর্কে বলতে হলে তোমার এটার স্ট্যান্ডার্ড কি, এটার কোন সুইচটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এই জিনিসগুলো একটু তোমরা দিবা, তাহলে একটু ভালো আনসার পাওয়ার সুবিধা থাকে। আচ্ছা, এখানে হচ্ছে রোমিং সুবিধা কি? রোমিং সুবিধা হচ্ছে তুমি যেখানেই যাবা না কেন, তোমার নিজস্ব নেটওয়ার্কের বাইরেও যদি তুমি নেটওয়ার্কের সুবিধাটা পেয়ে থাকো, এই জিনিসটাকে বলা হচ্ছে রোমিং সুবিধা। মানে তুমি এমন একটা এলাকায় গেলা যেখানে হচ্ছে তুমি তোমার যে নেটওয়ার্ক ব্যবহার করো সেটার বাইরেও তুমি নেটওয়ার্ক সুবিধাটা পাচ্ছ, এটাকে বলা হচ্ছে রোমিং সুবিধা। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টার্ট বিট ও স্টপ বিট ব্যবহার করা হয় কেন? এটার কারণ কি? আসলে দেখো, ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে দুই ধরনের, খুব ভালো করে বুঝো। একটা হচ্ছে প্যারালাল, আর একটা হচ্ছে কি সিরিয়াল। ভেরি গুড, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ভেরি গুড। ওকে, 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 ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স, ভেরি গুড, ওয়াইম্যাক্স, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ভেরি গুড। ওকে, ওকে, আমি একটু তোমাদের কমেন্টগুলো, আসলে এত কমেন্ট আসতেছে যে আমি সবগুলো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে,
ওকে, অ্যাসিনক্রোনাসের স্টার্ট বিট হচ্ছে বিটটা যে স্টার্ট শুরু হচ্ছে এটা বোঝায়, আর স্টপ বিট হচ্ছে শেষে এটা বোঝায়। স্টার্ট বিটের জন্য 0 ইউজ করা হয় আর স্টপ বিটের জন্য 1 ইউজ করা হয়। মানে সেন্ডার থেকে রিসিভারকে ডাটা পাঠাচ্ছে, ডাটা পাঠানোর কাজটা শুরু হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট বিট 0, আর ডাটা পাঠানোর কাজটা শেষ হয়েছে এটা হচ্ছে স্টপ বিট, এটা হচ্ছে 1। ওকে, এরপর দেখো জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য। জনাব মামুন এলটি স্ট্যান্ডার্ড বললে এটা হচ্ছে 4G মোবাইল ফোন, তাহলে 4G মোবাইল ফোনের বৈশিষ্ট্যটা বলতে হবে, ঠিক আছে। এরপর দেখো হেড অফিস ও নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে একটা হচ্ছে IEEE 802.11, আর হচ্ছে IEEE 802.16, এর মধ্যে কোনটি উপযুক্ত হবে বিশ্লেষণ করো, ঠিক আছে। এই শোনো, IEEE 802.11 স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইফাই, IEEE 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। তার মানে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে কোনটা বেশি উপযুক্ত সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে কোনটা বেশি তোমার কাছে প্রয়োজন, মানে কোনটা বেশি ভালো এটা একটু বলো তো, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে একটু দ্রুত বলো। এমসিকিউ ক্লাস রাত্রি ট্রাই করবো ইনশাআল্লাহ এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য। আগে সিকিউ সলভ ক্লাসটা করি, তারপর এমসিকিউ ক্লাসটা করব। তোমাদের সাপোর্ট দরকার, অবশ্যই ইনশাআল্লাহ হবে, ঠিক আছে। আর যারা যারা ক্লাসটা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও, ওকে। অনেকে এমসিকিউ ক্লাস কথা বলতেছে, আমি চেষ্টা করব এমসিকিউ ক্লাসটা দেওয়ার জন্য। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আসলে এমসিকিউ অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হয়, অনেকের কাছে একটু প্রবলেম মনে হয়। উইল ট্রাই টু গিভ ইউ এমসিকিউ ক্লাস, আমরা চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে কোনটা বেশি উপযুক্ত এটা বলো তো। ওয়াইম্যাক্স, ওয়াও। আচ্ছা, অনেকেই ওয়াইম্যাক্স বলতেছে, ইয়েস 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 ইয়েস, তার মানে লং ডিস্টেন্সের ক্ষেত্রে ওয়াইম্যাক্স, ভেরি গুড। I just try to distinguish or difference between the Wi-Fi and WiMAX. দেখো Wi-Fi এর পূর্ণরূপ কি? Wireless Fidelity। এটার স্ট্যান্ডার্ড কি? IEEE 802.11। WiMAX কি? Worldwide Interoperability for Microwave Access। এটার স্ট্যান্ডার্ড কি? IEEE 802.16। ওকে, এখন আসো এই দুইটার মধ্যে ওয়াইফাই হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি, মানে একটা নির্দিষ্ট রুম, নির্দিষ্ট অফিস, এর মধ্যে ইউজ করতে পারবা, আনলিমিটেড ডেটা পাবা, ঠিক আছে। ওয়াইম্যাক্স হচ্ছে ভৌগোলিক বিস্তৃত জুড়ে তুমি নেটওয়ার্কটা টেলিকমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করে ইন্টারনেটে ব্যবহার করতে পারবা, যেমন গ্রামীণ ফোন, রবি, তারপর হচ্ছে বাংলালিংক, এই জিনিসগুলো ব্যবহার করে তুমি কি করতে পারবা, ইন্টারনেটটা ইউজ করতে পারবা। তুমি যেখানেই যাও না কেন, তুমি কলেজ যাও, পার্কে যাও, ঘুরতে যাও, কাউকে নিয়ে ঘুরতে যাও, যে কোনো সময় তুমি ইন্টারনেটটা অলওয়েজ পাবা। ভৌগোলিক বিস্তৃত জুড়ে এটা ব্যবহার করা যায়, এই জন্য ওয়াইম্যাক্সটা ওয়াইফাই এর তুলনায় বেশি সুবিধাজনক। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ডওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। বোঝা গেল? তাহলে আমরা ওয়াইম্যাক্সটা বেশি সুবিধাজনক। আশা করি এটা ক্লিয়ার। নেক্সট নেক্সট ওকে, জালাল সাহেব মূল অফিসের, এই ভালো করে বুঝো, দেখি তোমরা আনসার করতে পারো কিনা। জালাল সাহেব মূল অফিসের 20টি কম্পিউটার ইএমআই প্রভাব মুক্ত মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করেন। ফার্স্ট লাইনে ইএমআই প্রভাব মুক্ত, ইএমআই এর পুনরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। আচ্ছা ভাইয়া, ইএমআই মুক্ত কেবল বা ইএমআই প্রভাব মুক্ত মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করে। আচ্ছা, ইএমআই মুক্ত মাধ্যম বা কেবল এটা কি হতে পারে, কোন কেবল? তিনটা কেবলের নাম বলি, একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। ইএমআই মুক্ত কেবল কোনটি? দ্রুত আনসার দাও, আনসার দাও, দেখি কারা কারা আনসার দিতে পারো, দ্রুত ফার্স্ট আনসার দাও। ইএমআই মুক্ত কেবল কোনটি, একটু দ্রুত আনসার দাও। ওকে, এই দ্রুত আনসার দাও, আমি কিন্তু তোমাদের জন্য ওয়েট করতেছি, দ্রুত আনসার দাও। আর যারা যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও। ওকে, যারা যারা শেয়ার করো নাই দ্রুত শেয়ার করে দাও। ইএমআই মুক্ত কেবল, এটা আমি বুঝবো যে আসলে তোমরা মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছো, তোমরা মোটামুটি সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছো, এটা যদি পারো আমি বুঝতে পারবো। ওয়াও 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 ওয়াও, অনেকেই তো এখানে খুব ভালো স্টুডেন্ট আছে, ওয়াও গ্রেট, অনেকেই খুবই ভালো স্টুডেন্ট আছে, দ্যাটস ভেরি ভেরি গ্রেট। ওকে, ওকে ভাইয়া, ইএমআই মুক্ত কেবল হচ্ছে ফাইবার অপটিক্যাল, ঠিক আছে।
এই কোক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে তোমার যেটা ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে করা হয়। ফাইবার অপটিক্যাল যেটা হচ্ছে আলোক সিগন্যালের মাধ্যমে ব্যবহার করা হয়, ঠিক আছে, আলোক সিগন্যালের মাধ্যমে। ওকে, তাহলে ফাইবার অপটিক্যাল কেবলটা কি? ফাইবার অপটিক্যাল হচ্ছে কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক মানে হচ্ছে যে যার মাধ্যমে কোনো বিদ্যুৎ চলাচল করতে পারে না। ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ যা ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ব্যবহার করে, যার গতি হচ্ছে 2 Gbps বা তারও বেশি। এখানে ইএমআই মুক্ত, এটা হচ্ছে চুম্বকীয় শক্তি মুক্ত কেবল, কারণ এটা হচ্ছে তোমার প্লাস্টিক, কাঁচ বা প্লাস্টিকের তৈরি একটা কেবল যেটা হচ্ছে আলোক সিগন্যালের মাধ্যমে ব্যবহার করা হয়। এটা যদি এখানে আসে আমরা আরো বিস্তারিত পড়বো। একটু দেখো, তিনি 20 কিলোমিটার দূরে শাখা অফিসের 10টি কম্পিউটারকে IEEE 802.11 স্ট্যান্ডার্ড, IEEE 802.11 স্ট্যান্ডার্ডটা কি দ্রুত জানাও। প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্ক যুক্ত করেন। আবার উভয় অফিসের নেটওয়ার্ককে যুক্ত করতে তিনি IEEE 802.16, IEEE 802.16 হচ্ছে WiMAX, একটু আগে বলছিলাম, প্রযুক্তি ব্যবহার করেন। ভাইয়া রিপিটার কি? রিপিটার কি? রিপিটার হচ্ছে দুর্বল সংকেতকে সবল করা। আমরা যখন দূরবর্তী কোথাও সিগন্যাল যায়, ওই দুর্বল সংকেতকে সবল করার জন্য মূলত রিপিটার ব্যবহার করা হয়। প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস, প্রেরক ও প্রাপক হিসেবে কি একই ডিভাইস ব্যবহার করা হয়? আসলে প্রেরক ও প্রাপকে একই ডিভাইস ব্যবহার করা হয়। কিভাবে হয় আমি একটু বলি, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের উপাদান হচ্ছে 5টা। একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে রিসিভার, আর একটা হচ্ছে ডেস্টিনেশন। আবার বলছি, একটা হচ্ছে সোর্স, আমি একটু বলি, ওকে, এই ডেটা কমিউনিকেশনের উপাদান, হ্যাঁ, ডেটা কমিউনিকেশনের উপাদান, ডেটা কমিউনিকেশনের উপাদান বেসিক্যালি হচ্ছে 5টা। কয়টা? 5টা। একটা হচ্ছে সোর্স, ভালো করে বুঝো, সোর্স, সোর্স মানে হচ্ছে ভাইয়া উৎস, সোর্স মানে কি উৎস। আরেকটা হচ্ছে প্রেরক, আরেকটা হচ্ছে মাধ্যম, আরেকটা হচ্ছে প্রাপক, আরেকটা হচ্ছে গন্তব্য। এটা ভালো করে বুঝো। এখানে একটা প্রশ্ন বলছে, সেটা হচ্ছে কি, এখানে বলছে প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস কিভাবে ব্যাখ্যা করা হয় খুব ভালো করে বুঝো। এই যে সোর্স, সোর্স হতে পারে হচ্ছে তোমার একটা কম্পিউটার। আচ্ছা, সোর্সটা কি? সোর্স হতে পারে হচ্ছে একটা কম্পিউটার। প্রেরক হচ্ছে যিনি ডাটা প্রেরণ করে, আর মাধ্যম হচ্ছে যার মাধ্যমে প্রেরণ করে। মাধ্যম দুই ধরনের হতে পারে, একটা তার মাধ্যম, একটা তারবিহীন মাধ্যম। আর যে প্রাপক, যিনি পাঠায়, যিনি রিসিভ করে, যে প্রেরক হতে পারে একটা পার্সন, আর প্রাপক হতে পারে হচ্ছে একটা পার্সন। ঠিক আছে, এই যে গন্তব্য, গন্তব্য হতে পারে একটা কম্পিউটার অথবা একটা মোবাইল ফোন। এখন বলা হচ্ছে প্রেরক ও প্রেরক একই ডিভাইস ব্যবহার করে। আমি জিনিসটা বলি, ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ শিওর, এটা আমি ভালো করে বুঝে দিচ্ছি, এটা দিয়ে অনেক প্রশ্ন সলভ হবে। এটা কেন লিখছি আমি বলতেছি, একটু খেয়াল করো। ওকে, সিকিউ সলভ করে কিন্তু যদি কেউ বলে এমসিকিউ নিতে, তাহলে নিতে পারে। ওকে 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 ওকে, ওকে ওকে ভাই, এটা ভালো করে বুঝো। আমি তোমাকে, ধরো আমি প্রিয়াকে কোন একটা ডেটা দিলাম, তাহলে আমি হচ্ছে প্রেরক, প্রিয়া হচ্ছে প্রাপক। আমি কিভাবে পাঠাবো প্রিয়াকে? প্রিয়াকে লিখলাম হ্যালো। আমি হ্যালো কিভাবে লিখবো? আমি এখানে লিখলাম হ্যালো, ফু দিলাম, হবে? এভাবে তো ডেটা কমিউনিকেশন হয় না। ডেটা কমিউনিকেশন কিভাবে হবে? আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে, সাপোজ হোয়াটসঅ্যাপে লিখলাম বা টেলিগ্রামে লিখলাম যে হ্যালো, তাহলে আমি কি ব্যবহার করলাম? আমার ডিভাইসটা। কে? প্রেরককে আমি, যে কোনো একটা মাধ্যমের মাধ্যমে গেল, প্রিয়া সেটা পেলো। তাহলে প্রিয়া কি ব্যবহার করলো? সেও একটা ডিভাইস বা কম্পিউটার ব্যবহার করলো। তাহলে কম্পিউটার ব্যবহার করা কি সে এভাবে নিয়ে ফেলবে হাইটাকে, বা এভাবে ক্যাচ ধরবে? এরকম তো বিষয় না। তাহলে ও নিশ্চয়ই কোনো একটা ডিভাইস থেকে ইউজ করে এটা করবে।
তাহলে আমি ইউজ করলাম একটা ডিভাইস, সেন্ড করার সময় ও রিসিভ করলো, ওর ডিভাইসটা ব্যবহার করে ও রিসিভ করলো। তাহলে এই যে ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা কি করলাম, প্রেরক প্রাপক ওই ডেটাটাকে কালেক্ট করলো। এই জন্য এখানে বলা হচ্ছে প্রেরক ও প্রাপক হিসেবে একই ডিভাইস ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে প্রেরক ও প্রাপক ব্যবহার করার সময় সোর্স হচ্ছে কি, উৎস হচ্ছে কি কোন একটা কম্পিউটার বা মোবাইল ফোন, আর ডেস্টিনেশন যেটা সেটাও হতে পারে কোন একটা মোবাইল বা কম্পিউটার ফোন। বোঝা গেল? এই জন্য বলা হচ্ছে প্রেরক ও প্রারক একই ডিভাইস ব্যবহার করা হয়। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এখানে বলছে যে তিনি 20টি কম্পিউটার শাখা অফিসে 10টি কম্পিউটারে এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে নেটওয়ার্ক যুক্ত করেন, আবার উভয় অফিসে নেটওয়ার্ক যুক্ত করতে তিনি এটা ব্যবহার করেন। ওকে, মূল অফিসে যেটা বলা হচ্ছে এটা একটু খেয়াল করো, আমি কয়েকটা একটু একটু ডিপলি পড়াচ্ছি, একটু খেয়াল করো একটু। জালাল সাহেব মূল অফিসে 20টি কম্পিউটারে ইএমআই প্রভাব মুক্ত কেবল। তাহলে মূল অফিসে যেটা ব্যবহার করছে এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল। এখন ফাইবার অপটিক্যাল সম্পর্কে লিখতে হবে এবং ফাইবার অপটিক্যালের গঠন সম্পর্কে লিখতে হবে। তাহলে ফাইবার অপটিক্যাল কি? ফাইবার অপটিক্যাল হচ্ছে কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ যা ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ব্যবহার করে। আশা করছি এগুলো সব পড়ছো, জাস্ট আমি একটু একটু গো থ্রু করতেছি। ফাইবার অপটিক্যালের গঠন হচ্ছে তিনটা, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। কোর, ফাইবারের সবচেয়ে ভেতরের অংশটাকে বলা হচ্ছে কোর। আমরা বলি না আই লাইক ইউ, আই লাভ ইউ ফ্রম কোর অফ মাই হার্ট, আমি তোমাকে একদম আমার ভেতরের সেই কোণ থেকে পছন্দ করি, আমরা বলি না কোর অফ মাই হার্ট। তাহলে এখানে কি কোর মানে হচ্ছে সবচেয়ে ভেতরের অংশ, ফাইবারের সবচেয়ে ভেতরের অংশটা কি বলা হচ্ছে? কোর। এরপর হচ্ছে কোরের ঠিক বাইরের অংশটিকে বলা হচ্ছে ক্ল্যাডিং। কোরের ঠিক বাইরের অংশটিকে কি বলা হচ্ছে? ক্ল্যাডিং, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আবার কোরে ফেরত পাঠায়, এটা হচ্ছে ক্ল্যাডিং এর কাজ। বোঝা গেল? 3 নম্বর পার্ট হচ্ছে জ্যাকেট। ঠিক আছে, জ্যাকেট হচ্ছে বাইরের আবরণ যা যে কোনো ধরনের ঘর্ষণ, মচকানো ইত্যাদি থেকে ফাইবারকে রক্ষা করতে পারে, যা একটা ফোমের ইনসুলেটর দ্বারা তৈরি। ঠিক আছে, তাহলে ফাইবার অপটিক্যালের গঠন কয়টা বললাম? 3টা, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। ঠিক আছে, এই 3টার ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে মূল অফিসের ব্যবহৃত মাধ্যমের গঠন হচ্ছে ফাইবার অপটিক্যাল। গঠন হচ্ছে 3 ধরনের গঠন, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, একটা হচ্ছে জ্যাকেট। আশা করছি এটা ক্লিয়ার। নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে, আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত স্ট্যান্ডার্ড দুইটির দ্বারা নির্দেশিত প্রযুক্তিদ্বয়ের তুলনামূলক আলোচনা করো। এখানে দুইটা স্ট্যান্ডার্ড বলছে, একটা হচ্ছে ওয়াইফাই আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। আর এই ওয়াইফাই এবং আরেকটা হচ্ছে কি ওয়াইম্যাক্স, দুইটাই অলরেডি আলোচনা করা হয়েছে এবং দুইটাই একটু আগের যে প্রশ্ন ছিল সেখানে সলভ করা হয়েছে। আশা করছি তোমরা রাজশাহী বোর্ড 2025 বুঝছো। যদি বুঝে থাকো আমরা পরবর্তীতে যাব, যদি রাজশাহী বোর্ড বুঝে থাকো আমরা পরবর্তীতে যাব। ওকে, ওকে, একটু বুঝে থাকলে দ্রুত জানাও, এটা একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও, বুঝলে আমি পরবর্তীতে যাব, পরবর্তী আরেকটা সিকিউতে যাব। একটু আমাকে বলো যে তোমরা বুঝছো কিনা। ওকে, আমি একটু দ্রুত জানতে চাই এটা একটু বুঝছো কিনা প্লিজ। বুঝলে দ্রুত ইয়েস লিখো, ঠিক আছে? বুঝলে দ্রুত ইয়েস লিখো। আর তোমরা জানাও যে কে কোন কলেজ সেটা একটু আমাকে জানাতে পারো, আমি একটু তোমাদের সাথে পরিচয় হইনি। কে কোন কলেজ? মেবি দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস টু ইউ, তোমার সাথে এটা হচ্ছে উইথ ইউ, তোমার সাথে আমার এটা হচ্ছে প্রথম ক্লাস একদম লাইভে। আমরা একটু ইন্টারেক্টেড হয়ে যাই একজন আরেকজনের সাথে। আশা করছি আগামী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো, সব ধরনের হেল্প করতে পারবো। ঠিক আছে, আর যারা র্যাপিড ব্যাচে জয়েন দাও না, যারা র্যাপিড ব্যাচে দ্রুত জয়েন দিয়ে যাও। আর ইনশাল্লাহ তোমরা থেকে আমার ওকে, রিপিটার হচ্ছে দুর্বল সংকেতকে সবল করা। এই দেখো অনেকগুলো কানেক্টিং ডিভাইস আছে না, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, এনএসসি কার্ড, মডেম, রিপিটার, ব্রিজ। এই এই যে কানেক্টিং ডিভাইস গুলো বললাম এটার একটা হচ্ছে রিপিটার কি? রিপিটার হচ্ছে একটা নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস যা দুর্বল সংকেতকে সবল করে। দূরবর্তী জায়গায় যখন কোনো সিগন্যাল দেওয়া হয় এটা মানে সিগন্যালটা যেতে যেতে দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। এটার জন্য সবল করার জন্য হচ্ছে কি ব্যবহার করা হয়? রিপিটার ব্যবহার করা হয়। ঠিক আছে,
ওকে, এই তোমরা বলো কে কোন কলেজ থেকে, আমি একটু দেখবো। এরপরে তোমরা অনেকে বলছো এটা বুঝে গেছো, ভেরি গুড, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি, ঠিক আছে। ওকে, র্যাপিড ব্যাচের কথা বলছিলাম। র্যাপিড ব্যাচ এখানে সবার তোমাদের অনেক ফেভারিট টিচার গুলো ক্লাস নেবে। এখানে সব প্যানেল আছে, যারা ইংলিশ, বাংলা, আইসিটি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং থেকে শুরু করে যতগুলো অধ্যায় আছে সব পড়াবে। 50 দিনের চ্যালেঞ্জ নিতে চাইলে র্যাপিড ব্যাচে তোমরা জয়েন দিতে পারো। র্যাপিড ব্যাচে মোটামুটি 50 দিনের মধ্যেই তোমাদেরকে সবকিছু সলভ করানো হবে। ওকে, আচ্ছা এটা একটু দেখো তো। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 আসছে, আমাদের চট্টগ্রাম বোর্ড, ঠিক আছে। তোমরা তো এখানে চাটগাঁয়ের বাইরে আছো অনেকেই, যারা যারা চট্টগ্রাম আছো তারা একটা আওয়াজ দাও তো। এই চট্টগ্রাম কারা কারা আছো তোমরা একটু আওয়াজ দাও যে আমি চট্টগ্রামের, ঠিক আছে, এটা একটু জানাও। এই চাটগাঁয়ে কারা কারা একটু জানাও, ঠিক আছে। ওকে, এখানে ভাইয়া একটা প্রেরক, একটা হচ্ছে প্রাপক, একটা সিগন্যাল যাচ্ছে। সিগন্যালটা হচ্ছে দেখো হাই এবং লো এর মধ্যে যাচ্ছে, হাই এবং লো, ঠিক আছে, হাই এবং লো। আচ্ছা, তো আমরা জানি হচ্ছে এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে, আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল গুলো কিরকম হয়? অ্যানালগ এটা হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল, আর এগুলো হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল, অনেকটা এরকম আর কি। এখানে বলা হচ্ছে, ওকে, প্রথমে হচ্ছে ব্লুটুথ কি, ঠিক আছে, ব্লুটুথ কি? ব্লুটুথ, ঠিক আছে, ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে স্বল্প দূরত্বে যখন ডেটা আদান প্রদান করা হয় এটাকে বলা হচ্ছে ব্লুটুথ। মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে যখন স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করা হয় তাকে কি বলা হচ্ছে? ব্লুটুথ, ঠিক আছে। ব্লুটুথের মূল উপাদান হচ্ছে পিকোনেট, ঠিক আছে, এটা মনে রাখবা। রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড, এই রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড তিন ধরনের। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। আমার শুধু শর্টকাট বললে হবে, ডেটা ট্রান্সমিশনের যে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড, রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড কোনটা? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে বলো, 30 সেকেন্ডের মধ্যে বলো যে এটা ভাইয়া রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন, হ্যাঁ এটা রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড। এটা এটা কোনটা বলো তো? সিনক্রোনাস, সিনক্রোনাস নাকি আইসোক্রোনাস? আমি দেখি কে পারো। ও, চাটগা থেকে দেখছে হচ্ছে শেরখালী মহিলা কলেজ, এটা কোথায় সাদমান? আমান বলছে ওয়াও, আমান হচ্ছে চাটগাইয়া। নিপা, নিপা, সুন্দর নাম। আচ্ছা, সিপাত হচ্ছে আইএম, আইএম কি এমডি রক, ওকে ওকে। দুপ, এটা কি দুপছান ছিয়া, দুপছান ছিয়া ওমেন কলেজ? ভাই তুমি কোরিয়ান নাকি ভাই? কোরিয়ান নাকি? দুপছান ছিয়া ওমেন কলেজ এটা কোন জায়গায় ভাই? ওকে, দেওয়ানজি চট্টগ্রামের, ভেরি গুড। জিৎ দেওয়ানজি, ভেরি গুড। ওকে, অল দ্য ভেরি বেস্ট। আইসোক্রোনাস, কথা ব্যানার্জি, ওয়াও, নামটাও সুন্দর, ওর আনসারটাও সুন্দর, কথা ব্যানার্জি, নামটা অনেক সুন্দর লাগছে আমার, ভেরি গুড। মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, ইজ ইট চিটাগং? এটা তো মনে হয় সিলেট না, মৌলভীবাজার নাকি ঢাকার মৌলভীবাজার? মৌলভীবাজারে কিন্তু অভাব নাই, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আর কেউ আইকোর, এটা 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 কোন মেথড বলতো? রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড ভাইয়া, রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে আইসোক্রোনাস, ভেরি গুড ব্যানার্জি। কথা ব্যানার্জি, ভেরি গুড, এটা হচ্ছে আইসোক্রোনাস। বগুড়া না? আচ্ছা ঠিক আছে, বগুড়া একদিন আসবো নি, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ভেরি গুড, এটা হচ্ছে আইসোক্রোনাস, তোমার জন্য একটা বিগ ক্ল্যাপ। আইসোক্রোনাস হচ্ছে কি, মানে এই যে আমরা এই যে লাইভ যে টেলিকাস্ট গুলো হয় এটা হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে। তাহলে সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে একটাই পার্থক্য, সিনক্রোনাসে হচ্ছে টাইম লাগে, আইসোক্রোনাসে টাইম লাগে না, ঠিক আছে। এটা হচ্ছে সিনক্রোনাসের আপডেট বা উন্নত সংস্করণ হচ্ছে আইসোক্রোনাস, ঠিক আছে, যেখানে প্রেরক থেকে কোনো ডেটা প্রাপককে পাঠানোর সময় 0 একক সময় লাগে, মানে কোনো সময়ই লাগে না। যেমন আমরা যে বলি যে এই যে ভিডিও পাত্রে কথা বলতেছি, আমরা যে লাইভ টেলিকাস্ট করতেছি, এগুলো হচ্ছে আইসোক্রোনাস, যেখানে সেন্ডার রিসিভারের মধ্যে কোনো বিরতির প্রয়োজন হয় না, এটাকে বলা হচ্ছে আইসোক্রোনাস। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ব্যানার্জি, অনেক ভালো আনসার দিছো। এরপরে হচ্ছে উদ্দীপকে প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতি, এটা হচ্ছে একটা ওকে, উদ্দীপকের প্রদর্শিত ডিভাইসের কার্যপদ্ধতি বর্ণনা করো। আচ্ছা, এটা হচ্ছে প্রেরক থেকে প্রাপককে সিগন্যাল দিচ্ছে, আরেকটা হচ্ছে নিরাপত্তার সাথে ডেটা ট্রান্সমিশন, উদ্দীপকে উল্লেখিত মাধ্যমটির গুরুত্ব বর্ণনা করো। আচ্ছা,
এখানে একটা আইসোক্রোনাস, তাহলে এখানে মাধ্যমটা কি হবে? মাধ্যমটা হচ্ছে আইসোক্রোনাস। আর উদ্দীপকে প্রদর্শিত ডিভাইস যেটা বলছে এটা হচ্ছে একটা মডেম, যেটা অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল যেহেতু এখানে দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা একটা মডেম। মানে হচ্ছে মডুলেটর, ড্যাম মানে হচ্ছে ডিমডুলেটর, ঠিক আছে? তাহলে মডুলেটর ডিমডুলেটর এটার কাজ কি? মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করা, আর ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা। তাহলে টোটাল যদি আমরা বলি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে পরিণত করা হচ্ছে মডেম বলে। মডেম হচ্ছে স্বতন্ত্রভাবে বাইরে থেকে নেটওয়ার্কিং ডিভাইস হিসেবে, নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস হিসেবে কাজ করে, ঠিক আছে? মডেম আবার দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। যেটা বাইরে থেকে স্বতন্ত্রভাবে দেওয়া হয় এটা হচ্ছে এক্সটার্নাল মডেম, আর যেটা ইন্টারনাল মডেম এটাকে বলা হচ্ছে এনআইসি কার্ড, যাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা মাদারবোর্ডের স্লটে বিল্ড করা থাকে। বুঝা গেল? ওকে, নেক্সট এরপরে হচ্ছে বিশ্বকল্প 1 রাফ, এটা হচ্ছে সিলেট বোর্ড 2025। এই সিলেট কারা কারা আছো দেখি বলো তো, এখানে আমাদের সাথে সিলেট কেউ আছো? সিলেট কেউ থাকলে একটু বলো। রেসমিন সুলতানা, কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ, ভেরি গুড। সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরকালি, ওয়াও 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 ওয়াও। ওকে, এই সিলেটের কি, আমরা এখন সিলেট আছি, আমরা এখন উই আর ইন সিলেট, তোমাদেরকে নিয়ে আমরা সিলেটে চলে আসছি। সিলেটের কারা কারা আছে একটু দেখো। সিলেট হচ্ছে দৃশ্যকল্প 1। রাফি তার অ্যাসাইনমেন্ট কিবোর্ডের সাহায্যে টাইপ করছে, কিবোর্ডের সাহায্যে, কিবোর্ড থেকে কম্পিউটার, এটাকে বলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। তাহলে এখান থেকে আমি বুঝে ফেলছি এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেল করলো, পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেল করলো। ইমেল কোন মেথড বা কোন মোড? আচ্ছা আমরা একটু দেখি। গেটওয়ে কি? একটা নেটওয়ার্কের প্রটোকল থেকে আরেকটা নেটওয়ার্কের প্রটোকলের সম্প্রসারণের জন্য, নেটওয়ার্কটা সম্প্রসারণের জন্য যে কানেক্টিং ডিভাইস ব্যবহার করা হয় তাকে গেটওয়ে বলে। মানে একটি প্রটোকল থেকে যখন অন্য প্রটোকলে যাওয়া হয়, এটা হচ্ছে একটা নেটওয়ার্কের দরজার মতো কাজ করে। একটি প্রটোকল থেকে অন্য প্রটোকলে নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে গেটওয়ে। সিঙ্গেল মোড ফাইবার, অপটিক্যাল ফাইবার, মাল্টিমোড ফাইবারের চেয়ে কোনটা বেশি উপযোগী? আচ্ছা সিঙ্গেল মোড তাই মাল্টিমোড। আর হচ্ছে দৃশ্যকল্প 1 কোন ডেটাটা? দৃশ্যকল্প 1। আচ্ছা এটা একটু বলো তো, এটা ওকে, এখানে দৃশ্যকল্প 1 রাফি তার অ্যাসাইনমেন্টে কিবোর্ডের সাহায্যে, কিবোর্ড মানে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আমি বলছি অ্যাসিনক্রোনাস। পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেল করলো, প্রথম বলছি ইমেল করলো, এটা কোন মোড? বলছে যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 ব্যবহৃত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে তুলনামূলক কোনটি বেশি ব্যবহৃত হয় বা কোনটি বেশি, এটা একটু বলতে পারবা? আচ্ছা সিলেট থেকে ইমন, ইমন সিলেট থেকে। সিলেট কোথায়? বেনিবাজার, মৌলভীবাজার, কি আরো কি কি আছে? এটা হচ্ছে তাহিরপুর, সুনামগঞ্জ, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সিলেট। ভেরি গুড। শাহ কুরাম ডিগ্রি কলেজ সিলেট, ইমন, ভেরি গুড। ওকে, সিলেটের আর কে? জুনিয়র সুমন দাস, ওকে, ওয়েলকাম টু আওয়ার চিটাগং। ওকে, অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আর ইমেইলটা কি হতে পারে? ইমেইলটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, যেখানে হচ্ছে ইমেইল আদান প্রদান করা যায়। ইমেইল একজনে পাঠাইছে, এরপরে আরেকজনে সেখান থেকে পাঠানো যায়, ঠিক আছে? একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, আর একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস। দুটার মধ্যে সুবিধা কোনটা হবে? ফুল ডুপ্লেক্স। ওকে, আচ্ছা সিলেট থেকে অনেকে আছে না? ভেরি গুড। আর তোমরা তো এটা পারো না যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা তো পারো। যেটা যখন একমুখী যোগাযোগ ব্যবস্থা এটা হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে সেন্ডার রিসিভারকে ডেটা দিতে পারবে আর রিসিভার সেন্ডারকে ডেটা দিতে পারবে, কিন্তু একই সময়ে পারবে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, এটাকে বলা হচ্ছে ওয়াকি টকি, ঠিক আছে? ট্রাফিক পুলিশ যেটা ব্যবহার করে। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে সেন্ডার রিসিভারকে, রিসিভার সেন্ডারকে স্বতঃস্ফূর্তভাবে যে ডেটা আদান প্রদান করে, এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মেথড। ওকে, ভেরি গুড। এখন আসো পরটাতে যাই। আর আমি কয়েকটা সাজেশন দিব সেকেন্ড চ্যাপ্টারের উপর। এটা একটু ক্লাসের লাস্ট, আমরা ক্লাসের লাস্টের দিকে আছি এখন। আমি সেকেন্ড চ্যাপ্টারের উপর ওভারঅল একটা সাজেশন দিব, 2 মিনিটের সাজেশনটা দিয়ে ফেলবো। এই সাজেশনটা যারা করবা তারা মোটামুটি সেকেন্ড চ্যাপ্টার ভালো করবা, ঠিক আছে?
আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু থিওরি আমি তোমাদেরকে শেয়ার করব, ওগুলো একটু পড়লে সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রশ্ন চলে আসবে ফর শিওর। বরিশাল বোর্ড 2025, এই বরিশালের কারা কারা আছে একটু নক দাও। আইসিটি শিক্ষক IEEE 802.15 স্ট্যান্ডার্ড, IEEE 802.15, দুইটা জিনিস বলবা কারা কারা বরিশাল থেকে আসো। আরটা হচ্ছে IEEE 802.15 কোন স্ট্যান্ডার্ড, এটা কি ব্লুটুথ, ওয়াইফাই নাকি ওয়াইম্যাক্স, দ্রুত বলো। প্রযুক্তি ব্যবহার করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছবিগুলো তার নিজ মোবাইলে সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তির সাহায্যে তার ছাত্র নাহিদের মোবাইলের ছবিগুলো প্রেরণ করলেন। ঠিক আছে, নাহিদের মোবাইলের ছবিগুলো প্রেরণ করলেন। ওকে, প্রথমে হচ্ছে আইসিটি শিক্ষক IEEE 802.1 স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার করেন, ভেরি গুড। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছবিগুলো তার নিজ মোবাইলে সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি IEEE 802.11, এটা কোন স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে 15 কোন স্ট্যান্ডার্ড আর 11 কোন স্ট্যান্ডার্ড, প্রযুক্তির সাথে তার ছাত্র নাহিদের মোবাইলে ছবিগুলো প্রেরণ করলেন। প্রশ্ন হচ্ছে ব্যান্ড ওয়াইড কি? ব্যান্ড ওয়াইডটা কি? ব্যান্ড ওয়াইড হচ্ছে ডেটা ট্রান্সমিশনের স্পিডটা মেজার করে। ঠিক আছে, প্রেরক থেকে কোনো ডেটা প্রাপককে পাঠানোর সময় সে ডেটার গতির হার নির্ণয় করা, যে কোন স্পিডে গতিটা কোন গতিতে গেছে এটার হার নির্ণয় করে, তাকে ব্যান্ড ওয়াইড বলে। ব্যান্ড ওয়াইড তিন ধরনের, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, একটা হচ্ছে ব্রডব্যান্ড। ওকে, ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। ক্লাউড কম্পিউটিংটা কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে বিশ্বব্যাপী মানুষের যখন একটা গ্লোবাল চাহিদা, মানে কম্পিউটিং এর চাহিদা পূরণ করার মাধ্যমে যে গ্লোবাল সুবিধা ভোগ করা হয়, এটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা তিনটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে অন ডিমান্ড, একটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, আর একটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। ঠিক আছে, ওকে। ব্লুটুথ, ভেরি গুড, ভেরি গুড। 802, এটা হচ্ছে ব্লুটুথ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আইসিটি শিক্ষক IEEE 802.15, এটা হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথের মাধ্যমে শেয়ার করে ছবি নিছে। আর এটা হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে এবং ওয়াইফাই মাধ্যমে নিছে। আচ্ছা, আইসিটি শিক্ষক তার মোবাইলের ছবিগুলো সংগ্রহের জন্য ব্লুটুথ ব্যবহার করছে, ব্লুটুথ সম্পর্কে লিখতে হবে। ওয়াইম্যাক্স এর সাথে নাহিদের মোবাইলের ছবিগুলো স্থানান্তরের প্রযুক্তি তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে ওয়াইম্যাক্স এর সাথে নাহিদের মোবাইলের ছবি, তাহলে মাহিদের মোবাইল হচ্ছে ওয়াইফাই, তাহলে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্যটা বলছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, এটা অলরেডি পড়ানো হয়েছে। এটা একটু দেখি, এটা একটু দেখি। হ্যাঁ, উপরের চিত্রটি দেখো, এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ, আমরা পাবনাতে যাই। হ্যাঁ, এবং এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, আজকের লাস্ট টপিক পাবনা ক্যাডেট কলেজ, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক। ওকে, এটা দিয়ে শেষ করব। ওকে, দেখো পাবনা ক্যাডেট কলেজে কি আসছে, এটা দিয়ে শেষ করবো আমরা, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। প্রথমে যেটা আছে এটা হচ্ছে একটা বাস টপোলজি। ঠিক আছে, টপোলজি, টপোলজি থেকে কিন্তু প্রশ্ন আসবে। আর এটা হচ্ছে তোমার একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যখন অনেকগুলো ওয়ার্ক স্টেশন যুক্ত আছে, এটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। আর এটা হচ্ছে তোমার ট্রি টপোলজি, একটা মূল কম্পিউটার, এখান থেকে অনেকগুলো কম্পিউটার আছে, এটা হচ্ছে ট্রি টপোলজি। ঠিক আছে, তাহলে চিত্রগুলো দেখছে, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে ট্রি, বোঝা গেল? তাহলে ডাটা ট্রান্সমিশন মোড কি? ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডেটা ট্রান্সমিশনের যে বিভিন্নমুখী ব্যবস্থা, যে একমুখী, দ্বিমুখী, চতুর্মুখী ব্যবস্থা, এটাকে ডাটা ট্রান্সমিশন মোড বলে। ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট। ঠিক আছে, স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব ব্যাখ্যা করো। স্বল্প দূরত্বে বিনা খরচে ব্লুটুথ, এটা দিয়ে আমরা করতে পারি। টি-ট্র্যাকের নেটওয়ার্ক টপোলজি, টি-ট্র্যাকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি হচ্ছে একটি মূল তারের সাথে যখন সবকটি ওয়ার্ক স্টেশন সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করে, এটাকে বলা হচ্ছে বাস টপোলজি। ঠিক আছে, ওকে। তাহলে যেখানে কোন একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল, পুরো সিস্টেমে কি পড়ে না, এফেক্ট পড়ে না। ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উদ্দীপকের কোন টপোলজি স্বল্প খরচে অধিক কার্যকর? ঠিক আছে, ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি কার্যকর হতে পারে তোমার বাস টপোলজি, কারণ এটাতে হচ্ছে খরচ কম এবং কম খরচের মধ্যে এটা বেশি ব্যবহার হয়। দেখো চ্যাপ্টার 2 তে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, চ্যাপ্টার 2 তে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা একটু ভালো করে বুঝে নাও। ওকে, এটা একটু আমি বলিনি চ্যাপ্টার 2 তে। ওকে ইমন, ভেরি গুড ইমন। ওকে রাত্রি, থ্যাংক ইউ। সাদমান, থ্যাংক ইউ।
আর্নব, থ্যাংক ইউ সো ভেরি মাচ, দারুণ প্রশ্নের আনসার দিছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আগামীকাল চ্যাপ্টার 3 তে থাকবা, নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস লজিক গেট। আমি যতটুকু সম্ভব আমি কিছু সিকিউ সলভ করার চেষ্টা করব, তোমরা ওইটাতে থাকবা। চ্যাপ্টার 3 তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট, আমি চ্যাপ্টার 3 সলভ করার চেষ্টা করব। চ্যাপ্টার 2 নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, একটা হচ্ছে নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম থেকে যা যা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, এর উপাদান, হ্যাঁ এটার হচ্ছে এটার মেথডটা, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, ঠিক আছে, এর মোড হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট আবার 3 ধরনের, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ঠিক আছে। আরেকটা হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যমে যেগুলো আছে সেগুলো হচ্ছে কোক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল। এখানে ফাইবার অপটিক্যালটা খুব ইম্পর্টেন্ট, ফাইবার অপটিক্যালটা ভালো করে পড়বা। দেখতেছো আমরা এটা রিচার্জ করে কি দেখতেছি, ফাইবার অপটিক্যাল বারবার আসতেছে। আর তারবিহীন মাধ্যমে যেটা আছে সেটা হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলো একটু তোমরা পড়ে নিতে পারো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এরপরে দেখো নেটওয়ার্কিং। আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম, 1G, 2G, 3G, 4G, এগুলো একটু ভালো করে দেখে নিবা, 4G পর্যন্ত ভালো করে দেখে নিবা। এরপর হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর মধ্যে বা 1 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, এনএসসি কার্ড, এগুলো হচ্ছে ব্রিজ, মডেম, এই জিনিসগুলো 1 নম্বরের জন্য আসতে পারে, এগুলো একটু দেখবা। আর একটা জিনিস অবশ্যই দেখবে সেটা হচ্ছে টপোলজি। টপোলজি থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। টপোলজি 6 ধরনের, এটা শর্টকাটে মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে BSRM TH, B ফর বাস, S ফর স্টার, R ফর রিং, M ফর ম্যাশ, H ফর হাইব্রিড, ঠিক আছে, T ফর ট্রি। তো এই 6টা টপোলজি ভালো করে দেখে ফেলবা, পাশাপাশি একটু এরপরে ক্লাউড কম্পিউটিং আছে, ক্লাউড কম্পিউটিং একটু পড়বা। এই যে টপিকগুলো বলছি এগুলো একটু ভালো করে পড়লে আশা করি চ্যাপ্টার 2 তে কোনো সমস্যা থাকবে না, এবং আরো বোর্ড এবং কলেজগুলো আরো ভালোভাবে তুমি কি করবা, প্র্যাকটিস করবা। আশা করছি এগুলো প্র্যাকটিস করলে তোমার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। সো আজকে কতটুকু বুঝছো একটু দ্রুত জানাও, আজকে হচ্ছে আমাদের ক্লাস এইটুকুই। তোমরা কতটুকু বুঝছো একটু জানাইও, এবং হচ্ছে আগামী ক্লাসে আশা করছি সবাই জয়েন দিবা। আজকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা সিকিউ সলভ ক্লাসটা নিলাম। এরপরেও কোনো ধরনের কোনো বোর্ডে যদি তোমাদের স্পেসিফিক সমস্যা থেকে থাকে সেটা আমাদের কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ সেটা আলাদা করে তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব এবং পড়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে। আর আসলে এই কম সময়ের মধ্যে দুইটা অধ্যায় সব বোর্ড এনে সব বোর্ড আলাদা করে পড়ানো আসলে খুবই একটু কষ্টকর, এটা তোমরা বুঝতে পারছো। সো আজকে এইটুকু থাক, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর তোমরা র্যাপিড ব্যাচে জয়েন দিয়ে দিও। র্যাপিড ব্যাচে জয়েন করলে আমরা ইনশাল্লাহ প্রাইভেটলি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ভালোভাবেই অল্প সময়ের মধ্যে সলভ করে দিতে পারবো, ঠিক আছে। সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাই একটু ফিডব্যাকটা দিবা, তোমাদের কেমন লাগছে সেটা একটু জানাবা। আশা করছি তোমাদেরকে এই ইন্সপাইরেশনে তোমাদেরকে আমরা আরো ফ্রিতে আরো ভালো ভালো ক্লাস উপহার দিতে পারবো। তোমাদের ইন্সপাইরেশন, তোমাদের অনুপ্রেরণা আমাদের পাতেও থাকবে, এবং তোমাদের যে কোনো ধরনের প্রবলেম আমরা ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে আমরা সলভ করাতে পারবো। এবং তোমাদের একটা ভালো পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে আমরা আশা করছি তোমাদেরকে আরো সেরা সেরা ক্লাস উপহার দিতে পারবো, ঠিক আছে। তো সবাই কিন্তু কালকে রাইট টাইমে রাত 8টায় চলে আসবা। আমি কিন্তু অধ্যায় 3টা পড়াবো, ঠিক আছে। অধ্যায় 3-এ হচ্ছে নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস এবং লজিক গেট। লজিক গেট, ডিজিটাল ডিভাইসের যে ট্রিকি যে বিষয়গুলো আছে, যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি সলভ করাবো, এবং পাশাপাশি হচ্ছে ওকে ভাই, আজকে আসলে টাইম নাই আর, আই এম সরি ফর দ্যাট। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বা র্যাপিড ব্যাচে তোমরা যদি জয়েন দাও আমি সেখানে ভালো করে প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 সবগুলো হবে আগামী ক্লাসে হচ্ছে। হ্যাঁ, চ্যাপ্টার 3টা আমরা আগামী ক্লাসে করব, ঠিক আছে। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আশা করছি নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে রাত 8টায় সবার সাথে আবার দেখা হবে। সবাই জয়েন হয়ে যাও। নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস লজিক গেটের যা প্রবলেম আছে সবাই প্রবলেমগুলো নিয়ে আসবা। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাই দারুণ কমেন্ট করছো, সবাই দারুণ আনসার দিছো, এই জন্য আমি অনেক অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম।